ওকে, তাহলে গ্রুপ 15টা আজকে স্টার্ট করব। এবারে গ্রুপ 15 আমাদের কাছে নর্মালি নাইট্রোজেন ফ্যামিলি হিসেবে পরিচিত, তাই তো? কারণ গ্রুপ 15 এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে নাইট্রোজেন। ওকে, এই গ্রুপ 15 বা গ্রুপ 15 এর এলিমেন্টগুলোকে বলা হয় নিকটোজেন্স, আর এদের কম্পাউন্ডগুলোকে বলা হয় নিকটাইডস। নিকটোজেন অ্যাকচুয়ালি গ্রিক ওয়ার্ড নিকোজেন্স থেকে এসেছে। নিকটোজেন ওয়ার্ডটা অ্যাকচুয়ালি গ্রিক ওয়ার্ড নিকোজেন্স থেকে এসেছে, যার মিনিং হচ্ছে সাফোকেশন বা শ্বাসরুদ্ধ অবস্থা। ঠিক আছে, তাহলে গ্রুপ 15 বা নাইট্রোজেন ফ্যামিলির মেম্বারগুলো কারা? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। তাহলে গ্রুপ 15 এর টোটাল 5টা এলিমেন্ট হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তারা কোন পিরিয়ডে প্রেজেন্ট আছে আমি প্রত্যেককে লিখে দিয়েছি। নাইট্রোজেন প্রেজেন্ট আছে পিরিয়ড 2 তে, ফসফরাস 3 তে, 4, 5, 6 এ প্রেজেন্ট আছে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ঠিক আছে, আচ্ছা, গ্রুপ 15 এর এলিমেন্টগুলোর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NH2NP3। ফর এক্সাম্পল, তুই যদি নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে যাস, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, ওই কারণে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? হিলিয়াম, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, তারপরে 2s2 2p3। সিমিলারলি ফসফরাসের যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে যাই, ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে নিয়ন 10 3s2 3p3। আর্সেনিক আর অ্যান্টিমনির ক্ষেত্রে কি হচ্ছে? আর্সেনিক আর অ্যান্টিমনি যেহেতু পিরিয়ড 4 এ প্রেজেন্ট আছে, ওই কারণে এদের ফোর্থ যে সেলগুলো আছে 4s বা 4p, 4s বা 4p সেলে ইলেকট্রন আসার আগে 3d-টা আগে ফুলফিল হচ্ছে, তারপর 4s বা 4p তে ইলেকট্রন আসছে। তাহলে আর্সেনিকের আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? আর্গন 810 3d10 4s2 4p3। একেবারে বাইরের সেলের ইলেকট্রনিক কনফিগারেশনটা এরকমই থাকবে, NH2NP3। ঠিক আছে, শুধুমাত্র আর্সেনিকের ক্ষেত্রে কি হচ্ছে? 4s2 4p3 এর আগে 3d10টা পূরণ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এইখানে যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখেছেন NH2NP3, এখানে এনটা হচ্ছে অ্যাকচুয়ালি পিরিয়ডের নাম্বার। ঠিক আছে, পিরিয়ড নাম্বার দেখ যত হবে এন এর ভ্যালু ঠিক সেইটা। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে পিরিয়ড নাম্বার 2, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে হিলিয়াম, নাইট্রোজেনের ঠিক আগের নোবেল গ্যাস, আর তারপর 2s2 2p3। ফসফরাস আছে থার্ড পিরিয়ডে, তাই 3s2 3p3। তার মানে এইভাবে যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন লেখার চেষ্টা করি, তাহলে যদি কোনো একটা গ্রুপের, যেমন গ্রুপ 15 এর ক্ষেত্রে যদি বলি, আমি যদি কোনো একটা গ্রুপের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন জানি, তাহলে আমি সেই গ্রুপের প্রত্যেকের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারবো। শুধু আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমি ফোর্থ পিরিয়ডের ক্ষেত্রে দেখি, তাহলে ফোর্থ পিরিয়ডের ক্ষেত্রে কি হবে? ফোর্থ পিরিয়ডের ক্ষেত্রে ফোর্থ সেলে ইলেকট্রন আসার আগে 3d-টা কিন্তু আগে পূরণ হবে। ঠিক আছে, 4s বা 4p তে ইলেকট্রন আসার আগে 3d-টা আগে পূরণ হবে। সিমিলারলি পিরিয়ড 5 এর ক্ষেত্রে, এটা 5 হবে, পিরিয়ড 5 এর ক্ষেত্রে ফিফথ পিরিয়ডে বা ফিফথ সেলগুলোতে, যেমন 5s 5p, এখানে ইলেকট্রন আসার আগে ফোর্থ যে ডি সেল আছে সেটা আগে ফুলফিল হবে। ঠিক আছে, সিমিলারলি পিরিয়ড 6 এর ক্ষেত্রে, এটা পিরিয়ড 6 হবে, 4 তারপর 5 তারপর 6। পিরিয়ড 6 এর ক্ষেত্রে যখন আমি পিরিয়ড 6 এ প্রেজেন্ট আছে বিসমাথ, বিসমাথের যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন লেখার চেষ্টা করি, তাহলে কি হবে? আচ্ছা, এর ক্ষেত্রে 6 যে সেলটা আছে 6s আর 6p, এইগুলোতে ইলেকট্রন আসার আগে 5d-টাও পূরণ হবে, 4f-টাও পূরণ হবে। ঠিক আছে, তাহলে যে কোনো গ্রুপের যদি আমি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন জানি, আমি ওই গ্রুপ বরাবর প্রত্যেকটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারবো। শুধু একটাই জিনিস আমাকে মাথায় রাখতে হবে, ফোর্থ পিরিয়ডের কারোর যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন লেখার চেষ্টা করি, তাহলে অবশ্যই 3d সেলটা কিন্তু আমাকে দিতে হবে, কারণ 3d-টা তার অলওয়েজ ফুলফিল থাকবে। ঠিক আছে, যদি আমি ফিফথ পিরিয়ডের কারোর লেখার চেষ্টা করি, তাহলে আমাকে 4d-টা কিন্তু আগে ফুলফিল করতে হবে। যদি সিক্সথ পিরিয়ডের কারোর লেখার চেষ্টা করি, তাহলে আমাকে 5d আর 4f দুটো অরবিটালকে কিন্তু ফুলফিল রাখতে হবে। তার কারণ হচ্ছে কি বললাম, যে ফোর্থ পিরিয়ডে ইলেকট্রন আসার আগে বা ফোর্থ সেলগুলোতে ইলেকট্রন আসার আগে 3d-টা পূরণ হয়, ফিফথ সেলে ইলেকট্রন আসার আগে 4d-টা পূরণ হয়, সিক্সথ সেলে ইলেকট্রন আসার আগে 5d আর 4f এই দুটো পূরণ হয়। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, যেহেতু এদের জেনারেল ইলেকট্রনিক, কোথা থেকে ইলেকট্রন আগে বেরোবে? 5d থেকে তো? ইলেকট্রন আগে বেরোবে কোথা থেকে? হ্যাঁ, মানে কোথা থেকে বেরোবে, 4f না 5d? আগে বেরোবে তো পি থেকে, কারণ এদের জেনারেলি এদের আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন কি? NH2NP3, আর ইলেকট্রন সবসময় বাইরের সেল থেকেই বেরোবে। আচ্ছা, তার মানে পি থেকেই লাস্ট বেরোবে, মানে 6p থেকে, লাস্ট তাই পি তো? থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ NS আর NP হচ্ছে এদের একেবারে বাইরের সেল। ঠিক আছে, আর যেহেতু এটা একেবারে বাইরের সেল বা একেবারে বাইরের কক্ষ, ওই জন্য ইলেকট্রনটা ওখান থেকেই বেরোবে, বা ইলেকট্রনটা ওখানেই আসবে যদি আসে। ঠিক আছে, 4f আর আচ্ছা 5d কিন্তু এদের কেমিস্ট্রি, মানে 4f বা 5d-র উপর এদের কেমিস্ট্রি অতটা বেশি ডিপেন্ড করছে না, মানে বলতে পারি এদের রিঅ্যাক্টিভিটি অতটা বেশি ডিপেন্ড করছে না, এগুলো কোনোদিনও এদের বন্ড তৈরিতে পার্টিসিপেট করবে না। 4f ও বন্ড তৈরিতে পার্টিসিপেট করবে না, 5d-ও বন্ড তৈরিতে পার্টিসিপেট করবে না। কারা পার্টিসিপেট করবে? এই 6s আর 6p। ঠিক আছে, শুধুমাত্র এই যে আউটার মোস্ট যে ভ্যালেন্স সেল বা বাইরের যে কক্ষটা আছে, সেই বাইরের কক্ষটাই অ্যাকচুয়ালি বন্ড তৈরিতে বা বন্ড ভাঙতে সাহায্য করে। আচ্ছা। ঠিক আছে, শুধুমাত্র এই 3d বা 4d প্রেজেন্ট থাকার কারণে কিছুটা একটা এফেক্ট পড়বে। সেটা কি এফেক্ট? যদি ফোর্থ পিরিয়ড আর ফিফথ পিরিয়ডের ক্ষেত্রে আমি দেখি, তাহলে কি হচ্ছে, এদের বাইরের কক্ষের ভেতরে একটা ডি অরবিটাল আছে, তাই তো?
আর ডি অরবিটালের স্ক্রিনিং এফেক্ট বা আবরণী ক্ষমতা খুবই উইক। আবরণী ক্ষমতা উইক মানে ও অ্যাকচুয়ালি নিউক্লিয়ার চার্জকে ভালোভাবে ঘিরে ধরতে পারে না। যেমন এস অরবিটাল কি হয়, এস অরবিটাল যদি শেপ মনে থাকে তাহলে দেখবি নিউক্লিয়াসের চারধারে ও পুরো একদম পর্দার মতো ঘিরে রাখে নিউক্লিয়ার চার্জকে, কিন্তু ডি অরবিটাল অত ভালোভাবে ঘিরে ধরতে পারে না। ওই কারণে কি হয়, ডি অরবিটালের বাইরে যে অরবিটাল গুলো আছে তার উপরে নিউক্লিয়ার চার্জ অনেক বেশি ফিল হয়। এ যেহেতু ভালোভাবে নিউক্লিয়ার চার্জকে ঘিরতে পারছে না, এর বাইরে যে অরবিটাল গুলো আছে সেগুলো অনেক বেশি নিউক্লিয়ার চার্জকে ফিল করে। ঠিক আছে, আর বেশি নিউক্লিয়ার চার্জ ফিল করলে কি হবে, এই অরবিটাল গুলোকে নিউক্লিয়াস বেশি বেশি টানছে নিজের কাছে, ফলে কি হবে, এই অ্যাটমগুলোর সাইজ যতটা বড় হওয়া উচিত ছিল তার থেকে ছোট হবে। ঠিক আছে, এই ঘটনাকে বলছে ডি সংকোচন বা ডি কন্ট্রাকশন। অনেকে একে স্ক্যান্ডাইট সংকোচনও বলে, কারণ এই সংকোচনটা কেন হচ্ছে, ডি অরবিটালে ইলেকট্রন আসার জন্য। আর এটা কাদের ক্ষেত্রে দেখতে পাবি, যারা পিরিয়ড 4 বা পিরিয়ড 5 এ প্রেজেন্ট আছে তাদের ক্ষেত্রে এই ডি কন্ট্রাকশন দেখতে পাবি। ঠিক আছে, যারা পিরিয়ড 4 বা পিরিয়ড 5 এ প্রেজেন্ট আছে আর অন্তত ডি অরবিটালে ইলেকট্রন আছে, ডি অরবিটালে যদি ইলেকট্রনই না থাকে আমি স্ক্রিনিং এফেক্ট কার দেখবো, তাহলে পিরিয়ড 4 বা পিরিয়ড 5 এ যদি প্রেজেন্ট থাকে তাদের ক্ষেত্রে ডি কন্ট্রাকশন দেখা যেতে পারে। সিমিলারলি কেউ যদি পিরিয়ড 6 এ প্রেজেন্ট থাকে তার ক্ষেত্রে এফ কন্ট্রাকশন দেখা যেতে পারে, কারণ এফ অরবিটালে ইলেকট্রন আসছে। ঠিক আছে, এবারে কেন বললাম যে পিরিয়ড 4 বা পিরিয়ড 5 এ থাকলেই আমার ডি অরবিটালে ইলেকট্রন আসবে, সেটা একবার দেখে নেওয়া যাক পিরিয়ডিক টেবিলটা। যদি তুই পিরিয়ডিক টেবিলটা ভালো করে দেখিস তাহলে দেখতে পাবি পিরিয়ডিক টেবিলের একেবারে লেফটে এই যে রেড কালারের যে পুরো পোর্শনটা আছে এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 1 আর গ্রুপ 2 এই পুরোটা হচ্ছে এস ব্লক। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে এস ব্লক। এর মাঝের যে এই ব্লু কালারের যে পোর্শনটা আছে এটা হচ্ছে পুরোটা ডি ব্লক, আর ইয়েলোটা হচ্ছে আমার পি ব্লক। ঠিক আছে, আচ্ছা ডি অরবিটালে ইলেকট্রন কোথা থেকে আসতে শুরু করে, ফার্স্ট পিরিয়ডে তো বাদ দে, ফার্স্ট পিরিয়ডে ডি অরবিটালে ইলেকট্রন আসে না, সেকেন্ড পিরিয়ডেও আসে না, থার্ড পিরিয়ডেও আসে না, ফোর্থ পিরিয়ড থেকে ফার্স্ট দেখ ডি অরবিটালে ইলেকট্রন আসতে শুরু করে। স্ক্যান্ডিয়ামে ফার্স্ট ডি অরবিটাল ইলেকট্রনটা আসে, তাই তো? সেই কারণে আমরা ফোর্থ পিরিয়ডের এলিমেন্ট বা ফিফথ পিরিয়ডের এলিমেন্টের ক্ষেত্রে ডি কন্ট্রাকশন দেখতে পাই। ডি কন্ট্রাকশন কাদের হবে, যাদের অন্তত ডিতে একটা বা দুটো ইলেকট্রন আছে। যেমন এই স্ক্যান্ডিয়াম থেকে আমার ডি কন্ট্রাকশনটা স্টার্ট হয়, কতক্ষণ চলবে, যতক্ষণ আমার ডিতে ইলেকট্রন প্রেজেন্ট থাকবে, বা এই ডি অরবিটাল বা এই ডি ব্লক এলিমেন্টস এর পরে যারা প্রেজেন্ট আছে তাদের ক্ষেত্রে আমি ডি কন্ট্রাকশন দেখতে পাবো, কিন্তু যারা আগে প্রেজেন্ট আছে তাদের তো ডি অরবিটাল ইলেকট্রন নেই, এদের জন্য আমি ডি কন্ট্রাকশনটা দেখতে পাবো না। তো যখনই তুই কোনো অ্যান্সার লিখবি ডি কন্ট্রাকশন বা স্ক্যান্ডাইড সংকোচনের ওপর, তখন অবশ্যই পিরিয়ডিক টেবিলটা খেয়াল রাখিস যে কাদের ক্ষেত্রে ডি সংকোচনটা হবে, যারা এই ডি ব্লকের মধ্যে আছে বা যারা ডি ব্লকের পরে আছে, অর্থাৎ পি ব্লক এলিমেন্টস এর ক্ষেত্রে। আর সেই ডি কন্ট্রাকশনের অ্যান্সারটা কার জন্য হবে, যারা পিরিয়ড 4 এ প্রেজেন্ট আছে বা পিরিয়ড 5 এ প্রেজেন্ট আছে। পিরিয়ড 6 এ প্রেজেন্ট থাকলে কি হবে, পিরিয়ড 6 এ প্রেজেন্ট থাকলে এই যে একটা এলিমেন্ট বসে আছে 57 অ্যাটমিক নাম্বারে, ল্যান্থানাম, এই ল্যান্থানামের পরে একটা দেখ স্টার দেওয়া আছে, এই ল্যান্থানামের পরে এই পুরো সিরিজটা আছে, এটাকে বলে এফ ব্লক। এটা কোন পিরিয়ডে প্রেজেন্ট আছে, 6 পিরিয়ডে, ল্যান্থানামের পরেই প্রেজেন্ট আছে এখানে। ওই জন্য এই এলিমেন্ট বা এই সিরিজটার পরে যারা প্রেজেন্ট আছে, এই হফনিয়াম থেকে শুরু করে, হাফনিয়াম না হফনিয়াম কি নাম আছে এটা, হাফনিয়াম, হাফনিয়াম থেকে শুরু করে এর পরে যতগুলো এলিমেন্ট পাবি প্রত্যেকের ক্ষেত্রে এফ কন্ট্রাকশন বা ল্যান্থানাইট সংকোচন দেখা যাবে। তাহলে স্ক্যান্ডাইট সংকোচন কোথা থেকে দেখতে শুরু করবি, ফোর্থ পিরিয়ড থেকে। ল্যান্থানাইট সংকোচন কোথা থেকে দেখতে শুরু করবি, সিক্স পিরিয়ড থেকে, অবশ্যই যদি ল্যান্থানামের পরে প্রেজেন্ট থাকে। তাহলে তাহলে আমি এখানে স্টাডি করছি গ্রুপ 15। গ্রুপ 15 এর ক্ষেত্রে কার কার ক্ষেত্রে ডি সংকোচন দেখতে পাবো, নাইট্রোজেনের ক্ষেত্রে পাবো না, ফসফরাসের ক্ষেত্রে পাবো না, আর্সেনিকের ক্ষেত্রে ডি সংকোচন দেখতে পাবো বা ডি কন্ট্রাকশন দেখতে পাবো, অ্যান্টিমনির ক্ষেত্রে ডি কন্ট্রাকশন দেখতে পাবো, বিসমাথের ক্ষেত্রে, বিসমাথ কিন্তু 6 পিরিয়ডে প্রেজেন্ট, এর ক্ষেত্রে এফ কন্ট্রাকশন দেখতে পাবো। তাকে এই জিনিসটা কি ক্লিয়ার হলো? যখন অ্যান্সার লিখবো, কোনো কিছু যখন অ্যান্সার লিখবো, রিজন যখন দেবো, রিজনটা যেন ক্লিয়ার থাকে। যারা ফোর্থ পিরিয়ড ফিফথ পিরিয়ডে আছে তাদের জন্য ডি কন্ট্রাকশন, যারা 6 পিরিয়ডে আছে তাদের জন্য ল্যান্থানাইট সংকোচন বা ল্যান্থানাইট কন্ট্রাকশন বা এফ কন্ট্রাকশন। ঠিক আছে, হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। পিরিয়ডিক টেবিলটা ভালো করে খেয়াল রাখবে যখন অ্যান্সার লিখবে। আচ্ছা দেখ, আমরা এই গ্রুপ 15 কি কি স্টাডি করব। গ্রুপ 15 এলিমেন্টের ক্ষেত্রে বা গ্রুপ 15 এই চ্যাপ্টারটাকে আমি তিনটে পার্টে স্টাডি করব। ফার্স্ট পার্টে আমরা পড়বো যারা গ্রুপ 15 এ প্রেজেন্ট আছে তাদের অ্যাটমিক এবং ফিজিক্যাল প্রপার্টি বা পারমাণবিক এবং ভৌত ধর্ম, অ্যাটমিক অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টি। সেকেন্ড পড়বো আমরা কেমিক্যাল প্রপার্টি। থার্ড পড়বো কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ড। অ্যাটমিক আর ফিজিক্যাল প্রপার্টির মধ্যে আমরা কি কি পড়বো, ফার্স্ট পড়বো সেটা হচ্ছে পারমাণবিক বা আয়নীয় ব্যাসার্ধ। এগুলো দেখ অলরেডি পিরিয়ডিক টেবিলে পড়ে এসেছিস। পারমাণবিক বা আয়নীয় ব্যাসার্ধ, অ্যাটমিক আর আয়নিক রেডিয়াস। সেকেন্ড হচ্ছে আয়নাইজেশন এনার্জি। থার্ড হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ফোর্থ হচ্ছে ধাতব ধর্ম বা মেটালিক প্রপার্টি। ফিফথ হচ্ছে মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট। সিক্সথ হচ্ছে ডেনসিটি, ডেনসিটিটা অতটা ইম্পর্টেন্ট নয়। সেভেন্থ হচ্ছে অ্যালোট্রপি। এইথ হচ্ছে ক্যাটিনেশন। এই প্রত্যেকটা জিনিস, বেশিরভাগ জিনিসই কিন্তু অলরেডি পিরিয়ডিক টেবিলে স্টাডি করা হয়ে গেছে। ওকে, সেকেন্ড যেটা পড়বো কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যা। আর তিনটে টাইপের কম্পাউন্ড কিন্তু আমরা গ্রুপ 15 এর ক্ষেত্রে পড়বো। একটা হচ্ছে গ্রুপ 15 এর হাইড্রাইড, অক্সাইড আর হ্যালাইড। ঠিক আছে, আর কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ড নিয়ে স্টাডি করবো, নাইট্রোজেনের কম্পাউন্ড আর ফসফরাসের কম্পাউন্ড নিয়ে। ঠিক আছে, তার মধ্যে অলরেডি একটা পার্ট দেখ কভার অলরেডি হয়ে গেছে আমাদের পিরিয়ডিক টেবিলে।
এখান থেকে কিন্তু অনেকটাই কোশ্চেন আসে এই ফার্স্ট পার্টটা থেকে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা স্টাডি করব অ্যাটমিক এবং ফিজিক্যাল প্রপার্টি। ঠিক আছে, ওকে। আচ্ছা, অ্যাটমিক এবং ফিজিক্যাল প্রপার্টিতে আমরা মেইনলি কি স্টাডি করব? পিরিয়ডিক টেবিলে কি স্টাডি করেছি? কম্প্যারিজন। কার কম্প্যারিজন? হরাইজন্টাল ট্রেন্ড যদি দেখি, মানে যদি আমি অ্যালং দ্য পিরিয়ড যাই বা যদি আমি পিরিয়ড বরাবর বাদিক থেকে ডান দিকে যাই, তাহলে আমার প্রপার্টিটার কি চেঞ্জ হবে? প্রপার্টিটা বাড়বে না প্রপার্টিটা কমবে? বা যদি আমি ভার্টিক্যাল যাই বা একটা গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামি, তাহলে আমার পিরিয়ডিক প্রপার্টিটা কি চেঞ্জ হবে? এটাই তো পড়েছিলাম পিরিয়ডিক টেবিলে। শুধুমাত্র কম্প্যারিজন করেছিলাম, যদি পিরিয়ড বরাবর যাই কিভাবে চেঞ্জ হবে, যদি আমি গ্রুপ বরাবর যাই কিভাবে চেঞ্জ হবে, তাই তো? ওকে, এবারে অ্যাটমিক ফিজিক্যাল প্রপার্টির মধ্যে কি কি আমাদের ফার্স্টে করতে হবে? ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাটমিক বা আয়নিক রেডিয়াস বা আয়নীয় ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ। এবারে এটা আমাদের অলরেডি জানা, যদি আমি কোনো একটা পিরিয়ড বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে কি হবে? তাহলে আমাদের কমে। জেড এফেক্টিভ, এই জেড এফেক্টিভের মান কি হবে? বাড়বে। জেডটা তো বাড়বে, জেড মানে হচ্ছে তোর পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক বলতে পারিস অ্যাকচুয়ালি নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জটা কি হবে? আস্তে আস্তে বাড়ছে, বা অ্যাটমিক নাম্বারটা যেহেতু বাড়ছে, তাহলে তোর নিউক্লিয়াসে নিশ্চয়ই প্রোটন সংখ্যা বাড়ছে, নিউক্লিয়ার চার্জটা বাড়ছে, তাই তো? তাহলে যখন আমি লেফট থেকে রাইটে যাব তখন নিউক্লিয়ার চার্জটা বাড়বে, কিন্তু এনটা কনস্ট্যান্ট থাকবে। এন মানে হচ্ছে পিরিয়ড সংখ্যা বা কক্ষ সংখ্যা। কারণ এর আগে কি দেখেছি, যত আমার পিরিয়ড নাম্বার যেটা হয় সেটাই আমার ম্যাক্সিমাম কক্ষ হয়, তাই না? এর আগে প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছিস, দেখ নাইট্রোজেন ফসফরাসের যখন আমি ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছিলাম তখন কি দেখেছিলাম, যেটা আমার পিরিয়ড নাম্বার হয় সেটাই কি হয়, এদের একেবারে বাইরের কক্ষ। ঠিক আছে, পিরিয়ড নাম্বারটাই হচ্ছে এদের সর্ববহিস্থ কক্ষ। তুই চেক করে দেখবি প্রত্যেকটা কেসে পিরিয়ড নাম্বারটাই হচ্ছে এদের সর্ববহিস্থ কক্ষ। হ্যাঁ 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 দাদা, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমি কি দেখছি, যদি আমার পিরিয়ডটা সেম থাকে, কারণ আমি একটা পিরিয়ড বরাবর বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে আমার পিরিয়ডটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে নিশ্চয়ই বাইরে কোনো নতুন কক্ষ যোগ হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমার চার্জও বাড়ছে, নিউক্লিয়াসের চার্জটাও বাড়ছে, কিন্তু নতুন কক্ষ যোগ হচ্ছে না। তাহলে কি হবে, একেবারে বাইরে যে কক্ষটা ছিল তার উপর নিউক্লিয়ার চার্জ যেহেতু বাড়ছে, আস্তে আস্তে আমার অ্যাটমের সাইজ ছোট হতে থাকবে। তাহলে যত আমি একটা পিরিয়ড বরাবর বাদিক থেকে ডান দিকে যাব, পরমাণু বা আয়নের ব্যাসার্ধ কিন্তু কমবে। ঠিক আছে, আর যদি আমি একটা গ্রুপ বরাবর উপর থেকে নিচে যাই তাহলে কি হচ্ছে, আমার নিউক্লিয়ার চার্জ তো বাড়বেই। নিউক্লিয়ার চার্জ তুই বাদিক থেকে ডান দিকে যাবো, উপর থেকে নিচে নাম, যেদিকেই যা নিউক্লিয়ার চার্জ বাড়বে। কিন্তু যখন আমি উপর থেকে নিচে নামছি তখন আমার পিরিয়ড বাড়ছে, আর পিরিয়ড বাড়া মানে হচ্ছে বাইরে একটা নতুন কক্ষ যোগ হতে থাকা। আর যত নতুন কক্ষ যোগ হবে তত কিন্তু সাইজ বাড়বে, তাই তো? যত নতুন কক্ষ যোগ হবে পরমাণুর সাইজ বাড়বে, যত নিউক্লিয়াসের চার্জ বাড়বে তত পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ কমবে। তাহলে দুটো বিপরীত ঘটনা কাজ করছে। জেড এফেক্টিভ বাড়ার কারণে পরমাণুর ব্যাসার্ধ কমছে, এন বাড়ার কারণে পরমাণুর ব্যাসার্ধ বাড়ছে। কোনটা ডমিনেটিং? এনটা। নতুন কক্ষ যুক্ত হওয়াটা বেশি ডমিনেটিং ফ্যাক্টর। ওই কারণে কি হচ্ছে, ওভারঅল পরমাণুর ব্যাসার্ধ বাড়ছে। দেখ জিনিসটা ক্লিয়ার হলো কিনা দেখ, যত আমি পিরিয়ড বরাবর লেফট থেকে রাইটে যাচ্ছি পরমাণুর ব্যাসার্ধ কমছে, ওপর থেকে নিচে নামলে পরমাণুর ব্যাসার্ধ বাড়ছে। এখানে আমি শুধুমাত্র দুটো ফ্যাক্টর নিয়েছি, একটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ আর একটা হচ্ছে পিরিয়ড সংখ্যা বা কক্ষ সংখ্যা। আর কোনো ফ্যাক্টরকে এখানে আমি কাজে লাগাইনি। দেখ এই জিনিসটা ক্লিয়ার হলো কিনা দেখ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, দাদা বলছি, সেকেন্ড, বাম দিক থেকে ডান দিকে গেলে কমছে কেন, আরেকবার একটু বলো। বাদিক থেকে ডান দিকে গেলে কি হচ্ছে, নিউক্লিয়ার চার্জটা তো বাড়ছে কিন্তু নতুন কক্ষ যুক্ত হচ্ছে না। তাহলে কক্ষ সংখ্যা সেম থাকছে কিন্তু নিউক্লিয়ার চার্জ বাড়ছে, তার ফলে ওই কক্ষের ওপর নিউক্লিয়ার চার্জ যেহেতু আস্তে আস্তে বাড়ছে, কক্ষটা আস্তে আস্তে ছোট হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। যত বেশি চার্জ বাড়বে কি হবে, আরো বেশি টানবে নিজের দিকে নিউক্লিয়াসটা। নতুন কক্ষ তো যুক্ত হচ্ছে না, ওই হ্যাঁ কক্ষটাকেই হ্যাঁ বারবার বুঝতে টানছে। পেরেছি। হ্যাঁ। ঠিক আছে, ওই জন্য নিউক্লিয়ার হুম। চার্জটা যত বাড়ছে তত পরমাণুর ব্যাসার্ধ বা আয়নের ব্যাসার্ধ কমছে। ঠিক আছে, ওকে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে কি দেখছি, আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে দেখছি যত আমি একটা পিরিয়ড বরাবর বাঁদিক থেকে ডান দিকে যাব তত কি হবে। আচ্ছা, সেটা বলার আগে ফার্স্টে আমাকে বল আয়নাইজেশন এনার্জি বলতে কি বোঝায়। আয়নাইজেশন এনার্জি হচ্ছে কোনো একটা অ্যাটম নিয়েছিস বা কোনো একটা পরমাণু নিয়েছিস, দাদা ওই হ্যাঁ আরেকবার বল, বলবো দাদা। বল। ওই কোনো একটা মানে পরমাণুর সর্ববৃহৎ কক্ষে সব থেকে মানে আলগাভাবে যে ইলেকট্রনটা থাকে সেটাকে বের করতে যে ন্যূনতম শক্তি লাগে, সেটাকেই বোধহয় ইয়েস মানে ইয়েস সেটাকেই তো ইয়েস, আয়নাইজেশন। সর্ববৃহৎ নয়, সর্ববহিস্থ। ও ঠিক সরি, আছে, বহিতে হবে। তাহলে কোনো একটা পরমাণুর একেবারে বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বার করে দিতে যতটা আমার এনার্জি লাগে সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, আচ্ছা এবার একটা কথা বল, ওই যে একেবারে বাইরের কক্ষ থেকে ইলেকট্রনটা বার করে দেবো, ওই ইলেকট্রনটাকে বার করতে কখন আমার বেশি শক্তির দরকার হবে, যদি ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে আরো বেশি পরিমাণে আকর্ষিত থাকে। নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল যত স্ট্রং হবে তত ইলেকট্রনটাকে বার করতে বেশি শক্তি লাগবে, আয়নাইজেশন এনার্জি তত বেশি হবে, হ্যাঁ। তাই তো? ওকে,
যদি আমি একটা পিরিয়ড বরাবর বাদিক থেকে ডান দিকে যাই তাহলে কি দেখলাম, জেড এফেক্টিভ বাড়ছে, এন কনস্ট্যান্ট থাকছে, তাই তো? নিউক্লিয়ার হ্যাঁ, চার্জ বাড়ছে, নতুন কক্ষ যুক্ত হচ্ছে না। তাহলে কি হবে, ওই কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বার করতে অনেক বেশি এনার্জির দরকার হবে, কারণ নিউক্লিয়ার চার্জ তো অনেক বেশি, নিউক্লিয়ার চার্জ তো অনেকটাই বেশি, তার মানে ইলেকট্রন আর নিউক্লিয়াসের আকর্ষণ বল খুবই বেশি। আর আকর্ষণ হ্যাঁ, বল হ্যাঁ, খুব বুঝতে বেশি হলে পেরেছি। কি হচ্ছে, আয়নাইজেশন এনার্জিটা বাড়ছে যত আমি বাদিক থেকে ডান দিকে যাচ্ছি। হুম, হুম। বাদিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন এনার্জিটা বাড়ছে। ফর এক্সাম্পল, যদি আমি আচ্ছা এক্সাম্পল পরে দেবো, যদি আমি বাদিক থেকে ডান দিকে যাই তাহলে আয়নাইজেশন এনার্জি বাড়ছে। ওকে, যদি আমি ওপর থেকে নিচে নামি, ওপর থেকে নিচে নামলে জেড এফেক্টিভ বাড়ছে, এনও বাড়ছে। জেড এফেক্টিভ বাড়া মানে হচ্ছে নিউক্লিয়ার আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বাড়া। নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল বাড়লে কি হবে, আয়নাইজেশন এনার্জি বাড়বে। এন বাড়ার ফলে কি হচ্ছে, নতুন কক্ষ যুক্ত হচ্ছে, তার ফলে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে দূরত্ব বাড়ছে। আর দূরত্ব বাড়লে কি হবে, আয়নাইজেশন এনার্জি কমবে। ঠিক আছে, তো তার মানে দুটো বিপরীত ফ্যাক্টর কাজ করছে। ডমিনেটিং কোনটা, এনটা। নতুন পিরিয়ড যুক্ত হওয়া বা নতুন কক্ষ যুক্ত হওয়া সবসময় ডমিনেটিং ফ্যাক্টর। তার মানে কি হচ্ছে, এন বাড়ার কারণে আয়নাইজেশন এনার্জিটা অনেক বেশি পরিমাণে কমছে, যতটা না বৃদ্ধি পাচ্ছে জেড এফেক্টিভ বাড়ার কারণে। ওই জন্য ওভারঅল আয়নাইজেশন এনার্জি কোন একটা আমি গ্রুপ বরাবর যদি ওপর থেকে নিচে নামি, আয়নাইজেশন এনার্জি কি হবে, কমবে। একটা পিরিয়ড বরাবর যদি বাঁদিক থেকে ডান দিকে যাই তখন আয়নাইজেশন এনার্জি বাড়ছে, আর যদি একটা গ্রুপ বরাবর আমি ওপর থেকে নিচের দিকে নামি তাহলে আয়নাইজেশন এনার্জি কমবে। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, ধর গ্রুপ 15 এলিমেন্টের কথা যদি বলি, গ্রুপ 15 এলিমেন্টে কে কে প্রেজেন্ট আছে একটু আগে দেখলাম, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। যদি আমি এদের আয়নাইজেশন এনার্জি ট্রেন্ড লিখতে বলি, এদের অর্ডার কি হবে, নাইট্রোজেনের সবচেয়ে বেশি, আর অর্ডারটা কি হবে, হ্যাঁ, বিসমাথ ডাউন দ্য কম গ্রুপ, হবে সবথেকে। ডাউন দ্য গ্রুপ কমতে থাকবে। কমতে থাকবে। কারণ বিসমাথ অনেক বড় হবে, এন এর থেকে অনেক বড় হ্যাঁ, ওর size। তো সাইজটা তো অনেক বড়, তার জন্য ওর আয়নাইজেশন এনার্জিটা কম হবে, মানে Yes, কম yes, শক্তি yes. দিতে হবে ওর ইলেকট্রনকে বের করতে। তার মানে নাইট্রোজেন গ্রেটার দ্যান ফসফরাস গ্রেটার দ্যান আর্সেনিক, হ্যাঁ, হ্যাঁ, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এবারে একটা হ্যাঁ। জিনিস দেখ, আর্সেনিকের ক্ষেত্রে একটা ডিকন্ট্রাকশন আছে, অ্যান্টিমনির ক্ষেত্রে একটা ডিকন্ট্রাকশন আছে, তার ফলে কি হচ্ছে, সাইজ কিছুটা ছোট হচ্ছে, তাই তো? এর ফলে সাইজ হ্যাঁ, কিছুটা হ্যাঁ, ছোট হচ্ছে, যতটা নতুন কক্ষ যুক্ত হওয়ার কারণে যতটা বাড়া উচিত ছিল তার থেকে কিছুটা ছোট হচ্ছে। ঠিক হ্যাঁ। আছে, ডিকন্ট্রাকশনের ফলে কি হচ্ছে বলতো, একটা ছোট এফেক্ট পড়ছে। ছোট এফেক্টটা কি, নাইট্রোজেন থেকে ফসফরাসে যদি যাস, আয়নাইজেশন এনার্জিটা যতটা কমলো, ফসফরাস থেকে যদি আর্সেনিকে যাস, ওই কমার পরিমাণটা খুব কম। আচ্ছা, মানে আচ্ছা। বুঝতে পারলি, কমার পরিমাণটা হুম। খুব কম। ভাব আমি যদি ম্যাগনিটিউড দিয়ে আমি যদি বলি, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে, নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি যদি 100 কিলো ক্যালোরি হয় সাপোজ, ফসফরাসের আমি ধরছি 50 কিলো ক্যালোরি, আর্সেনিকের কত হবে, কমার পরিমাণটা খুব কম, মানে 47 কিলো ক্যালোরি, ডিফারেন্সটা খুব কম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অ্যান্টিমনির ক্ষেত্রে কত হলো, এর ক্ষেত্রেও ডিকন্ট্রাকশন, তো এর যদি 47 কিলো ক্যালোরি হয়, এর হচ্ছে 46 কিলো ক্যালোরি। বিসমাথের ক্ষেত্রে এফ মানে কন্ট্রাকশন আছে, প্রায় এর ধর, একই। হ্যাঁ এফ কন্ট্রাকশন থাকার কারণে বিসমাথের ধর আয়নাইজেশন এনার্জিটা হচ্ছে 45.5 কিলো ক্যালোরি। মানে কি হচ্ছে, কমার পরিমাণটা খুব কম, কারণ একটা অপোজিট এফেক্ট কাজ করছে না ডিকন্ট্রাকশন বা এফ কন্ট্রাকশনের কারণে, সেই জন্য বললাম। আচ্ছা, রিজন গুলো ক্লিয়ার হচ্ছে তো, কেন চেঞ্জ গুলো হচ্ছে? অবশ্যই খেয়াল রাখবি পিরিয়ড 4 আর পিরিয়ড 5 আর পিরিয়ড 6 এর কথাটা। যখনই কোনো অ্যান্সার লিখবি চেক করবি যে ওটা কোন পিরিয়ডে প্রেজেন্ট আছে। ঠিক আছে, পিরিয়ড 4 5 এর ক্ষেত্রে ডিকন্ট্রাকশন থাকবেই, পিরিয়ড 6 এর ক্ষেত্রে এফ কন্ট্রাকশন থাকবে, তার একটা এফেক্ট তো অলওয়েজ থাকবে। দাদা তাহলে অ্যাট দ্য এন্ড অর্ডারটা কি ওই যেরকম বললাম হ্যাঁ সেরকমই যেরকম হবে বললি নাকি? সেরকমই, হ্যাঁ। আমি মানে শুধু কোনো কি চেঞ্জ বললাম, হবে না? না কোনো চেঞ্জ হবে না, আমি শুধু বললাম কি যে কমার পরিমাণটা একটু কম। নাইট্রোজেন থেকে ফসফরাসে গেলে যতটা আয়নাইজেশন এনার্জি কমছে, ফসফরাস থেকে আর্সেনিকে গেলে এই কমার পরিমাণটা অনেকটা কম। আচ্ছা। ঠিক আছে, আর কোনো এফেক্ট নেই। ওকে, আচ্ছা এবারে যদি কোনো একটা পিরিয়ড বরাবর আমি বাদিক থেকে ডান দিকে যাই, এক্সাম্পল হিসাবে সাপোজ গ্রুপ 14 নিয়েছি, গ্রুপ 15 নিয়েছি, আর গ্রুপ 16 নিয়েছি, তাই তো? গ্রুপ 14, গ্রুপ 15 আর গ্রুপ 16 নিয়েছি, এদের মধ্যে আয়নাইজেশন এনার্জির অর্ডার কি হবে, এক্সপেক্টেড কি এটা, গ্রুপ 14 লেস দ্যান গ্রুপ 15 লেস দ্যান গ্রুপ 16, এটা তো এক্সপেক্টেড। এটাই এক্সপেক্টেড, হ্যাঁ। আচ্ছা, কিন্তু একটা জিনিস আমাকে বল, আমি যখন আয়নাইজেশন এনার্জির এই অর্ডারটা লিখেছি যে একটা পিরিয়ড বরাবর গেলে আয়নাইজেশন এনার্জি বাড়ে, একটা গ্রুপ বরাবর গেলে আয়নাইজেশন এনার্জি কমে, এই যে জিনিসটা আমি সাজিয়েছি বা এই যে আমি রুলটা বানিয়েছি, তখন আমি কি জেড এফেক্টিভ আর এন ছাড়া বাকি কোনো ফ্যাক্টর কনসিডার করেছি? না, করলাম। ওর ভিত্তিতেই। ইয়েস, তাহলে যখন আমি করিনি কোনো ফ্যাক্টর কনসিডার, তাহলে যখন অ্যান্সার লিখবো আমাকে ফ্যাক্টর গুলো কনসিডার করতে হবে। নর্মাল এক্সপেক্টেড অর্ডার কি এটা, ঠিক আছে, এক্সপেক্টেড অর্ডারটা আমি হ্যাঁ। প্রথমে সাজিয়ে নিলাম, নর্মালি আমার এরকমই হবে। আচ্ছা এরপর দেখি আমি যদি গ্রুপ 14 এর কারোর যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন লেখার চেষ্টা করি, তাহলে গ্রুপ 14 এর যে কোনো এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? হ্যাঁ, তাহলে বললাম গ্রুপ 14 এলিমেন্টের ক্ষেত্রে, গ্রুপ 14 এ যে এলিমেন্ট গুলো প্রেজেন্ট আছে প্রত্যেকের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NH2 NP2।
এক্সাম্পল হিসেবে তুই কার্বনের কথা ভাব, কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? তো 1s2 2s2 আর 2p2 মনে হয় এরকম ইয়েস, কিছু। 1:2 2:2 2p2, ওদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2:2 2p2। তুই যদি এটা জানতিস কার্বন সেকেন্ড পিরিয়ডে আছে, জাস্ট n এর জায়গায় 2 বসিয়ে দিতিস হয়ে যেত। হুম। কেউ যদি তোকে জিজ্ঞেস করে সিলিকনের কত, কার্বনের নিচে সিলিকন, কার্বন সেকেন্ড পিরিয়ড হলে সিলিকন থার্ড পিরিয়ড, জাস্ট 3 বসিয়ে দাও হয়ে গেল। গ্রুপ 15 এর ওটাই জেনারেল ঠিক। ইলেকট্রনিক কনফিগারেশন কি? ns2 np3, একটা ইলেকট্রন যেহেতু বাড়বে। গ্রুপ 16 এর ns2 np4। এবারে দেখ, যখনই আমি p3 কনফিগারেশনে চলে যাচ্ছি, এটা কিন্তু হাফ ফিল কনফিগারেশন, তাই তো? এখান থেকে একটা ইলেকট্রন বার করতে অনেক বেশি এনার্জি লাগবে কম্পেয়ার টু এটা। কেন? কারণ এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে হাফ ফিল্ড হবে। এখান থেকে একটা ইলেকট্রন বার করতে বেশি এনার্জি লাগবে কারণ এটা স্টেবল, আর এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে এটা স্টেবল হয়ে যাবে। এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে ওটা এরকম হয়ে যাবে, তাই তো? স্টেবল হয়ে যাবে। তার মানে সবচেয়ে স্টেবল কনফিগারেশন কোনটা? গ্রুপ 15 এর। গ্রুপ 14 থেকে গ্রুপ 15 এ গেলে কি হচ্ছে? এক্সপেক্টেড অর্ডারটাই ফলো হবে। কেন হচ্ছে? কারণ গ্রুপ 14 এর ক্ষেত্রে এই কনফিগারেশনটা স্টেবল নয়, গ্রুপ 15 এর ক্ষেত্রে এটা স্টেবল। তাহলে গ্রুপ 15 থেকে ইলেকট্রন বার করতে বেশি এনার্জি লাগবে। তাহলে এক্সপেক্টেড যে অর্ডারটা হওয়া উচিত ছিল সেটাই হচ্ছে 14 থেকে 15 এ। কিন্তু যখন আমি 15 থেকে 16 এ যাচ্ছি, তখন কি দেখছি? 15 থেকে একটা ইলেকট্রন বার করা ডিফিকাল্ট, কিন্তু গ্রুপ 16 এর ক্ষেত্রে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে আমি স্টেবল হয়ে যাচ্ছি। তাহলে কার আয়নাইজেশন এনার্জি বেশি হবে? 15 এর। তাহলে অর্ডারটা আমার কি হবে? গ্রুপ 14 এর আয়নাইজেশন এনার্জি লেস দ্যান গ্রুপ 15, গ্রেটার দ্যান গ্রুপ 16। গ্রুপ 16। ইয়েস, এটা কিন্তু হবে। আমি ইচ্ছা করে এখানে ভুলটা লিখেছি এক্সপেক্টেডটা দেখানোর জন্য। ঠিক আছে, এগুলো মার্ক করে রাখবি খাতায়। দেখ, এগুলো অলরেডি পিরিয়ডিক টেবিলে তোদের পড়া। আমি একটা গ্রুপের ক্ষেত্রেই পড়াচ্ছি যে এই জিনিসগুলোই আমরা পড়বো, অ্যাটমিক বা আয়নিক রেডিয়াস, আয়নাইজেশন এনার্জি, এটসেট্রা এটসেট্রা। বাকি গ্রুপগুলোর ক্ষেত্রে কি জিনিসটা সেমই থাকবে। একবার জিনিসগুলো যদি মাথায় থেকে যায়, প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে এই জিনিসগুলোতে অ্যাপ্লাই করতে পারবি। ঠিক আছে, আর এই টাইপের কোশ্চেন আসে। ওকে, তাহলে অ্যাটমিক বা আয়নিক রেডিয়াস হয়ে গেল, আয়নাইজেশন এনার্জি হয়ে গেল। ওকে, থার্ড হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে কি হবে? ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনিশন কি? ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনিশন হচ্ছে যদি দুটো অ্যাটম নিজেদের মধ্যে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে বা তাদের মধ্যে যদি একটা কোভ্যালেন্ট বন্ড থাকে, তাহলে কোভ্যালেন্ট বন্ডে দুটো ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার বা নিজের দিকে টানার ক্ষমতা, সেটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতার জন্য অবশ্যই একটা সিঙ্গেল বন্ড থাকতে হবে। ঠিক আছে, ওই সিঙ্গেল বন্ডে ইলেকট্রনকেও নিজের দিকে টানবে। ঠিক আছে, আচ্ছা কখন সে বেশি নিজের দিকে টানবে? যদি তার নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হয়। যত তার নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়বে, তত তার তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, কারণ তত বেশি সে ওর বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে। ওকে, দেখ আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে কি হলো? বাইরের কক্ষ থেকে ইলেকট্রনটাকে বার করে দিচ্ছিলিস, ফলে ওই বাইরের কক্ষে যে ইলেকট্রনটা ছিল তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল যত বেশি ছিল, আয়নাইজেশন এনার্জি তত বাড়ছিল। তার ক্ষেত্রেও ফ্যাক্টরটা ছিল নিউক্লিয়াসের আকর্ষণ বল। ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে কি হচ্ছে? এবারে ইলেকট্রনটা ওর বাইরের কক্ষে নেই, ইলেকট্রনটা একটা বন্ডে আছে, আর ওই বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের দিকেও টানছে। এই ক্ষমতাটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তার মানে এই ক্ষেত্রেও আমার নিউক্লিয়ার চার্জের ফ্যাক্টরটা আছে। সেই কারণে আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে যে ট্রেনটা দেখেছিস, একটা পিরিয়ড বরাবর যদি আমি বাদিক থেকে ডান দিকে যাই, আয়নাইজেশন এনার্জি কি হচ্ছিল? বাড়ছিল। একইভাবে তড়িৎ ঋণাত্মকতাও বাড়বে, কারণ দুটোই ডিপেন্ড করছে নিউক্লিয়ার চার্জের উপর। যত বেশি নিউক্লিয়ার চার্জ হবে, যত নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়বে, তত তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। সিমিলারলি আমি যদি ডাউন দা গ্রুপ যাই, তড়িৎ ঋণাত্মকতা কমবে। যত ডাউন দা গ্রুপ যাব, তড়িৎ ঋণাত্মকতা কমবে। ঠিক আছে, তুই এটাও বলতে পারিস যদি কোনো একটা অ্যাটমে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, তাহলে কি হবে? তার নিউক্লিয়াসের আকর্ষণ বল খুব বেশি, সেই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানছে, তাই তো? তাহলে নিশ্চয়ই তার আয়নাইজেশন এনার্জি বেশি হবে। তার মানে তুই এটাও বলতে পারিস যে তড়িৎ ঋণাত্মকতা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু আয়নাইজেশন এনার্জি, বা উল্টোটাও হতে পারে। ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে মেটালিক প্রপার্টি বা ধাতব ধর্ম। ধাতু কাদের বলে? এটা বলতো, ধাতু কাদের বলে? ছোট থেকে তো পড়ছিস, ধাতু কাদের বলে? বা মেটাল বলতে কি বোঝায়? যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। একদম কারেক্ট অ্যান্সার, যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। আচ্ছা, আরো ভালো কথা, মুক্ত ইলেকট্রন থাকে মানে কি? মানে মুক্ত মুক্ত ইলেকট্রন থাকে বলতে ওরা মানে কোন একটা ধাতুর জন্য কারেন্ট ফ্লো করতে সক্ষম হয়, যেহেতু মুক্ত যাদের ইলেকট্রন আয়নাইজেশন এনার্জি অনেক বেশি হয়। আয়নাইজেশন এনার্জি যাতে কম হয়, আয়নাইজেশন এনার্জি সরি স্যার, কম কম হলে হয়। কি হবে? ইলেকট্রনটা ছেড়ে দেবে, তখনই ও আচ্ছা মানে আচ্ছা, মুক্ত হ্যাঁ হ্যাঁ, হিসাবে থাকবে। ঠিক ঠিক যাদের ঠিক, আয়নাইজেশন হ্যাঁ। এনার্জি যত কম, তার মেটালিক প্রপার্টি বা তার ধাতব ধর্ম তত বেশি। হুম হুম হুম,
অন্যভাবে বলতে পারি যার তড়িৎ ঋণাত্মকতা যত কম তার ধাতব ধর্ম তত বেশি। তত বেশি, হ্যাঁ। ঠিক আছে, ওই জন্য আমি লিখলাম যে মেটালিক প্রপার্টি ইজ প্রপোর্শনাল টু 1/ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে যে অর্ডারটা লিখেছিস তার রিভার্স হবে মেটালিক প্রপার্টি বা ধাতব ধর্ম। ওটা স্যার 1 না 1/, লেখা তাই না? 1/1/। আচ্ছা, যদি কারোর ধাতব ধর্ম তোকে কম্পেয়ার করতে দেয়, কিচ্ছু করতে হবে না, তাদের তড়িৎ ঋণাত্মকতার মধ্যে কম্পারিজন করবি। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার ধাতব ধর্ম কম, কারণ তার ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকার প্রবাবিলিটি তত কম। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে, নেক্সট প্রপার্টি হচ্ছে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। ওকে, আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, যদি আমার কাছে ধাতু থাকে বা যদি আমার কাছে মেটাল থাকে, মেটালের ক্ষেত্রে কি ধরনের বন্ড দেখা যায়? মেটালিক বন্ড। ঠিক আছে, মেটালের ক্ষেত্রে কি বন্ড দেখা যায়? মেটালিক বন্ড। ওকে, এবারে মেটালিক বন্ড কার উপর ডিপেন্ড করে? মেটালিক বন্ড ডিপেন্ড করে যে বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন প্রেজেন্ট আছে তার উপর। জেনারেলি কতগুলো ইলেকট্রনকে বা বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে নর্মালি সেই ইলেকট্রনগুলোই বন্ডিং এ পার্টিসিপেট করে। তো মেটালিক বন্ডের স্ট্রেংথ বা মেটালিক বন্ডের যে শক্তি, মেটালিক বন্ডের শক্তিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কতগুলো বাইরের কক্ষের ইলেকট্রনকেও বন্ডিং এ পার্টিসিপেট করাতে পারছে তার উপর। ঠিক আছে, যত বেশি বেশি ইলেকট্রনকে কোনো একটা ধাতু বা কোনো একটা মেটাল বন্ডিং এ পার্টিসিপেট করাতে পারবে তার মেটালিক বন্ড তত স্ট্রং হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, মেটালের ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি মেটালিক বন্ড। নন মেটালের ক্ষেত্রে বা অধাতুর ক্ষেত্রে কি কি বন্ড দেখা যেতে পারে? আচ্ছা, সাপোজ যদি দুটো অধাতুর মধ্যে কি কি বন্ড দেখা যেতে পারে? এক হচ্ছে সমযোজী বন্ধন, একটা তো সমযোজী বন্ধন। কিন্তু দেখ, যদি আমি নোবেল গ্যাস নিই বা যদি একটা আমি মুক্ত পরমাণু নিই যাদের দুজনের মধ্যে কোনো বন্ড নেই, সমযোজী বন্ধন নেই, তাহলে তাদের মধ্যে কি ধরনের আকর্ষণ বল কাজ করতে পারে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। আরেকবার একটু বলো। আচ্ছা, আচ্ছা, ভ্যান ডার ওয়ালস। আমি বললাম যে মেটালের মধ্যে কি ধরনের বন্ড কাজ করছে বা কি ধরনের আকর্ষণ বল কাজ করছে? মেটালিক বন্ডিং। যেগুলো হ্যাঁ, আমার অধাতু তাদের মধ্যে কি ধরনের আকর্ষণ বল কাজ করে? সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। ভ্যান ডার ওয়ালস, হ্যাঁ। বা তুই এভাবেও ভাবতে পারিস যে ধর আমি ওয়াটার মলিকিউল নিয়েছি। ঠিক আছে, ওয়াটার ওর মধ্যে তো মলিকিউলে কি পোলার হচ্ছে? বন্ড থাকে না? হ্যাঁ, সেটাই বলছি, ওয়াটার মলিকিউলে কি হচ্ছে? অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে আছে তোর কোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ, হ্যাঁ। দুটো ওয়াটার মলিকিউলের মধ্যে কি বন্ড কাজ করছে? হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ড। সেটা হচ্ছে একটা টাইপের পোলার বন্ড। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। যেহেতু মলিকিউলটা পোলার তাদের ক্ষেত্রে পোলার বন্ডটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সাপোজ যদি আমি দুটো কার্বন ডাই অক্সাইড মলিকিউল নিই, তাহলে দুটো কার্বন ডাই অক্সাইড মলিকিউলের মধ্যে কি বন্ড কাজ করবে? কার্বন ডাই অক্সাইড মলিকিউল কিন্তু নন পোলার, কার্বন ডাই অক্সাইডে ডাইপোল মোমেন্ট 0। তাহলে দুটো কার্বন ডাই অক্সাইড মলিকিউলের মধ্যে কি বন্ড কাজ করবে বা কি ধরনের আকর্ষণ বল কাজ করবে? ভ্যান ডার ওয়ালস কাজ ভ্যান করবে। ডার ওয়ালস আকর্ষণ বল। যখন অন্য কোনো আকর্ষণ বল কাজ করে না তখন একটাই আকর্ষণ বল প্রেজেন্ট থাকে, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। যেমন ফিজিক্সের প্রবলেম সলভ করার সময় যখন অন্য কোনো ফোর্স খুঁজে পাস না, গ্র্যাভিটেশন লাগিয়ে দিস। সিমিলারলি যখন কোনো ফোর্স কাজ করছে না তখন ভ্যান ডার ওয়ালস ফোর্স। ঠিক আছে, যদি আমার পোলার বন্ডের কারণে বা পোলার নেচারের কারণে কোনো ফোর্স না করে, মলিকুলটা যদি আমার নন পোলার হয়, তাহলে আমার ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করবে। ঠিক আছে, আর এই ভ্যান ডার ওয়ালস ফোর্সটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে সাইজের উপরে। যত সাইজটা তোর বড় হবে তত ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল তত স্ট্রং। ঠিক আছে, আর ভ্যান ডার ওয়ালস কোনো একটা আকর্ষণ বল যদি স্ট্রং হয়, ভ্যান ডার ওয়ালস ফোর্স যদি স্ট্রং হয়, তাহলে কি হবে? তার মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট তত বেশি হবে। যদি আমি এবারে যদি আমি এদের বয়লিং পয়েন্টের অর্ডার দেখি, তাহলে আমি কি দেখবো? যে গ্রুপের ওপর থেকে নিচের দিকে কি হচ্ছিল? আস্তে আস্তে সাইজ বাড়ছিল, তাই তো? আর যত সাইজ বাড়ছিল তত কি হচ্ছিল? তার ভ্যান ডার ওয়ালস ফোর্সটা স্ট্রং হচ্ছিল, আর সেই কারণে তার বয়লিং পয়েন্ট বাড়ছিল। দেখ, নাইট্রোজেন থেকে আস্তে আস্তে বিসমাতে গিয়ে বেড়ে গেছে। ঠিক আছে, যত গ্রুপের নিচে নামতে শুরু করেছিস তত কি হচ্ছে? সাইজ বাড়ার কারণে ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়ছে, যার কারণে বয়লিং পয়েন্ট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, নর্মাল অর্ডার। নর্মাল অর্ডার কেন ফলো হয়েছে? কারণ দেখ, বয়লিং পয়েন্ট মানে কি? এই স্পিসিস গুলো অ্যাকচুয়ালি লিকুইড থেকে গ্যাসে যাচ্ছে। ঠিক আছে, লিকুইড থেকে গ্যাসে যাচ্ছে। আর মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে জিনিসটা সলিড থেকে লিকুইডে আসছে। এবারে মেল্টিং পয়েন্টের অর্ডারে কি দেখা যায়? নর্মাল যে বয়লিং পয়েন্টের ক্ষেত্রে যেরকম অর্ডার দেখেছিলি যে সাইজ যত বাড়ছে তত কি হচ্ছে? মেল্টিং পয়েন্ট বাড়ছে। নাইট্রোজেন থেকে ফসফরাসে বাড়লো, ফসফরাস থেকে আর্সেনিকে বাড়লো। কিন্তু তারপরে একটা অবজারভেশন দেখা যায় যে আর্সেনিকের থেকে অ্যান্টিমনির কিন্তু মেল্টিং পয়েন্ট কম, অ্যান্টিমনির থেকে বিসমাথে মেল্টিং পয়েন্ট কম। এর কারণটা কি? অ্যাকচুয়ালি এখানে মেল্টিং পয়েন্ট চেক করছি তো, তার মানে এরা নিশ্চয়ই সলিড ফেজে ছিল, সেখান থেকে লিকুইডে যাচ্ছে। এবারে সলিড ফেজে মেটালিক বন্ডিং অনেক স্ট্রং হয়, সেই কারণে বিসমাথ বা অ্যান্টিমনি বা মানে এই দুটো বিশেষ করে বিসমাথ, অ্যান্টিমনি, আর্সেনিক, আর্সেনিক ও মেটাল, এরা তিনজন মেটাল হিসাবে বিহেভ করে। ঠিক আছে, এরা মেটালিক বন্ডিং দেখায়, আর এরা দুজন ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে কানেক্ট থাকে। দেখ, বয়লিং পয়েন্টের ক্ষেত্রেও এরা তিনজন মেটালিক বিহেভিয়ার দেখায়, কিন্তু বয়লিং পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে? এটা লিকুইড ফেজে প্রেজেন্ট আছে, মেটালিক বন্ডটা অনেক উইক। ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস ফোর্সটাই মেন ফোর্স, কিন্তু যখন এরা সলিড ফেজে প্রেজেন্ট থাকে মেটালিকটাই মেন ফোর্স, ওটাই এদের ডমিনেন্ট ফোর্স।
আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ফোর্সের মান অনেকটা, মানে ভ্যান ডার ওয়ালস ফোর্সের থেকে যেহেতু মেটালিক ফোর্স কাজ করছে, ওই কারণে ওটাই এদের মেন ফোর্স আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথের ক্ষেত্রে। ঠিক আছে, বয়লিং পয়েন্টটা মানছে না কেন ওখানে? বয়লিং পয়েন্টের ক্ষেত্রে জেনারেল অর্ডারটা কি হচ্ছে, বয়লিং পয়েন্টের ক্ষেত্রে ওটা অরিজিনালি তো লিকুইডে প্রেজেন্ট আছে, লিকুইড থেকে গ্যাসে যাচ্ছে। হ্যাঁ লিকুইড ফেজে মেটালিক বন্ডিংটা অতটা স্ট্রং নয় যতটা সলিড ফেজে থাকে। আচ্ছা সলিড ফেজে কি হয়, অ্যাটমগুলো খুব ক্লোজ থাকে, ঠিক আছে, তখন মেটালিক ফোর্সটা বা মেটালিক বন্ডিংটা অনেক স্ট্রং হয়। কিন্তু যখন তুই লিকুইড ফেজে চলে এলি তখন মেটালিক বন্ডিংটা অতটা স্ট্রং নয়। ঠিক আছে, যেমন তুই যদি কোভ্যালেন্ট তার বন্ড মানে দেখিস, দাদা, মানে আমরা যদি মানে ওই সারফেস দিয়ে যদি ভাবি, তার মানে যখন ওটা লিকুইড স্টেটে যাচ্ছে তখন তো মানে ওটা সারফেসটা বড় হয়ে যাচ্ছে, ওই জন্য ভ্যান ডার ওয়ালস ফোর্সটা সেক্ষেত্রে বেশি হচ্ছে, তাই তো? আরেকবার বল। বলছি যে তুমি বললে না যে যখন মেটাল অবস্থায় রয়েছে তখন ওর মধ্যে যে মেটালিক বন্ড সেটা বেশি, ভ্যান ডার ওয়ালস ফোর্সটা একদম কম, কিন্তু যখন লিকুইডে যাচ্ছে তখন ভ্যান ডার ওয়ালস ফোর্সটা বেশি কাজ করে। তাহলে আবার তুমি বললে না যে সারফেসটা বাড়লে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা বাড়ে, তাহলে যদি লিকুইড স্টেটে যায় তাহলে তো ওইভাবেও ভাবা যায় যে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা ওই ক্ষেত্রে বাড়ছে। হ্যাঁ ভাবতে পারিস, কিন্তু সাইজের কি খুব একটা পরিবর্তন ঘটে কোন একটা অ্যাটমের? যখন সলিড থেকে লিকুইডে যায় সাইজের কিন্তু পরিবর্তন ঘটে না। ভ্যান ডার ওয়ালস ফোর্স কিন্তু তোর আচ্ছা সলিডেও যা ছিল লিকুইডেও কিন্তু সেমই থাকে। চেঞ্জটা কোথায় হচ্ছে, মেটালিক আচ্ছা বন্ডিংটা আচ্ছা, সেম যখন থাকে। সলিড ফেজে ছিল তখন কি হচ্ছিল, অনেকটা স্ট্রং ছিল। কারণ তুই ভাব না, কোনো একটা সমযোজী বন্ধন যত ক্লোজ হবে, বন্ড লেন যত ছোট হবে তত বন্ডটা বেশি স্ট্রং হয়, হুম হুম তাই তো? সিমিলারলি সলিড হুম। ফেজে যখন আছে তারা খুব কাছাকাছি আছে, তাদের ক্ষেত্রে মেটালিক বন্ডিং এর ফোর্স অনেক বেশি, ওটাই ওদের মেইন ফোর্স, ওরা মেটাল হিসাবেই বিহেভ করছে। আর মেটালিক বন্ডিং ভ্যান আচ্ছা ডার ওয়ালস ফোর্সের থেকে অনেক বেশি স্ট্রং। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আমি মেটালিক, উল্টোটা ভেবেছিলাম। ঠিক আছে ঠিক আছে, না যে মানে কোনো এখানে বন্ডিং মেটালিক টাইপের, ফোর্সটা দিয়ে আমি ডিফারেন্স করবো, তাই তো? হ্যাঁ মেটালিক ফোর্স, সমযোজী বন্ড, মেটালিক ফোর্স বল, কোভ্যালেন্ট ফোর্স বল, আয়নিক ফোর্স বল, এরা খুব মানে যখন ক্লোজ থাকবে তখন কাজ করে। যদি ডিস্টেন্স খুব বেশি হয়ে যায় তখন কিন্তু এইসব ফোর্স কাজ করে না, কারণ এই ফোর্স গুলো মানে অনেক উইক হয়ে যায়। হুম ঠিক হুম, আছে, তখন হ্যাঁ মেইনলি কাজ ঠিক করে আছে। ভ্যান ডার ওয়ালস ফোর্সই। হুম হুম, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক মেটালিক আছে। ফোর্সটা সবচেয়ে স্ট্রং হয় কখন, যখন সলিড ফেজে যাবি। আর যে কোনো মেটালের বয়লিং পয়েন্ট না, বা যে কোনো মেটালিক বন্ডিং এর জন্য যে যে বন্ড স্ট্রেংথ, সেটা ভ্যান ডার ওয়ালস ফোর্সের থেকে অনেক বেশি হয়। ঠিক আছে, ওই জন্য আর্সেনিকের মেল্টিং পয়েন্ট এই নাইট্রোজেন ফসফরাসের থেকে বেশি। কিন্তু আর্সেনিক থেকে, অ্যান্টিমনি থেকে যখন আমি বিসমাতে যাচ্ছি, মেটালিক বন্ডটা আস্তে আস্তে উইক হচ্ছে। বুঝতে পারলি? যখন আর্সেনিক হ্যাঁ হ্যাঁ থেকে আমি বুঝতে পেরেছি। বিসমাতে যাচ্ছি, মেটালিক বন্ডটা আমার উইক হচ্ছে। এর একটা রিজন আচ্ছা আছে। বুঝতে পেরেছি। এইখানটা তাহলে আমি একটু অন্যরকম বললাম যে এরা তিনজন বিহেভ করছে মেটাল হিসাবে, এরা বিহেভ করছে নন মেটাল হিসাবে। এবারে এখান থেকে এখানে গেলে, আর্সেনিক থেকে বিসমাতে গেলে কেন আমার মেটালিক বন্ডটা উইক হচ্ছে? মেটালিক বন্ডটা কার উপর ডিপেন্ড করছে? কতগুলো ইলেকট্রনকে আমি মেটালিক বন্ডে পার্টিসিপেট করাতে পারছি তার উপর, তাই তো? হুম আরেকবার একটু বলো। মেটালিক বন্ডের স্ট্রেংথ কার উপর ডিপেন্ড করছে? কতগুলো ইলেকট্রন মেটালিক বন্ডিং এ পার্টিসিপেট করছে তার উপর, বা হ্যাঁ ধাতব হ্যাঁ হ্যাঁ। বন্ধনে কতগুলো ইলেকট্রন অংশগ্রহণ করছে তার উপর ধাতব বন্ধনের শক্তি নির্ভর করে। হুম হুম হুম। ঠিক আছে, ওকে। এবারে যত আমি গ্রুপের ওপর থেকে নিচের দিকে যাই তত কম ইলেকট্রন আমার ধাতব বন্ধনে অংশগ্রহণ করে। তার কারণ কি? তার কারণ একটু পরে দেখবো। এই ঘটনাটাকে বলে ইনার্ট পেয়ার এফেক্ট। ঠিক আছে, যত কি আমি এটা? গ্রুপের ইনার্ট পেয়ার এফেক্ট, ইনার্ট পেয়ার এফেক্ট, ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস ওই ইনার্ট, ইনার্ট পেয়ার এফেক্ট, মানে অ্যাকচুয়ালি তারা লোন পেয়ারকে ডোনেট করতে চায় না। ইনার্ট পেয়ার এফেক্ট, এই ও ইনার্ট পেয়ার এফেক্টের কারণে যত আমি ওপর থেকে নিচে নামছি গ্রুপের, তত কি হয়, এরা দুটো করে ইলেকট্রন কম পার্টিসিপেট করে মেটালিক বন্ডিং এ। ধর এদের ভ্যালেন্স শেলে কটা করে ইলেকট্রন আছে? 5টা করে। যত আমি গ্রুপের ওপর থেকে নিচের দিকে যাব, আর্সেনিক ধর 5টা ইলেকট্রনকে মেটালিক বন্ডিং এ পাঠাচ্ছে, অ্যান্টিমনি 5টাকে পাঠাচ্ছে না, আরো কম পাঠাতে চাইছে, বিসমাথ 3টাকে পাঠাবে। যত ওপর থেকে নিচের দিকে নামবো এরা কি করবে, মেটালিক বন্ডিং এ কম ইলেকট্রন পাঠাবে। কটা করে কম পাঠাবে? 2টো করে কম ইলেকট্রন পাঠাবে। যদি এদের যদি গ্রুপ 15 এলিমেন্ট বা গ্রুপ 15 যে সমস্ত এলিমেন্ট আছে প্রত্যেকের বাইরের কক্ষে 5টা করে ইলেকট্রন আছে, প্রত্যেকে 5টা করে ইলেকট্রনকে মেটালিক বন্ডিং এ পাঠাতে পারতো। কিন্তু যত আমি গ্রুপের ওপর থেকে নিচে নামবো তত কি করবে, নিচের এলিমেন্ট গুলো 5 - 2 3টে করে ইলেকট্রনকে ও মেটালিক বন্ডিং এ পাঠাবে, 2টো করে ইলেকট্রন কম পাঠাবে। বা এভাবেও ভাবতে পারিস যে এই গ্রুপ 15 এলিমেন্টের নিচের দিকের এলিমেন্ট গুলো বা গ্রুপ 15 এর মধ্যে যে মৌলগুলো আছে একেবারে নিচের মৌলগুলো কি করছে, গ্রুপের যেটা যোজ্যতা, গ্রুপের যোজ্যতা ছিল হচ্ছে 5, গ্রুপের যোজ্যতা থেকে 2 কম যোজ্যতা প্রদর্শন করে। গ্রুপের যোজ্যতা যদি 5 হয়, ওরা কত দেখায়? 5 - 2 3 দেখায়। এটাকে বলে ইনার্ট পেয়ার এফেক্ট। দাদা আরেকবার বলবে, বুঝতে পারিনি। বললাম যে যে কোনো একটা গ্রুপের যারা একেবারে নিচের দিকে আছে, একেবারে যারা নিচের দিকে আছে, আচ্ছা মানে তারা কি লাস্টের করে, এলিমেন্ট গুলো একদম লাস্ট মানে। এলিমেন্ট গুলো তারা কি আচ্ছা করে, গ্রুপের যেটা আমার যোজ্যতা, গ্রুপের যোজ্যতা এখানে 5, কারণ একেবারে বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে। হ্যাঁ হ্যাঁ
গ্রুপের যোজ্যতা থেকে 2 যোজ্যতা কম প্রদর্শন করে, মানে গ্রুপের যোজ্যতা যদি জি হয় তাহলে এরা G-2 যোজ্যতা প্রদর্শন করে। এখানে গ্রুপের দাদা যোজ্যতা একটু 5। পিরিয়ডিক টেবিলটা একটু দেখাবে, ওই স্লাইডটা একটু দেখাবে। হুম হ্যাঁ, এখান একেবারে থেকে যারা বুঝতে নিচের পারবো। এলিমেন্ট গুলো, যেমন ইন্ডিয়াম, এই ধর গ্রুপ 5 বা গ্রুপ 6 এর এলিমেন্ট গুলো, এই গ্রুপ বলছি, পিরিয়ড 5 বা পিরিয়ড 6 এর এলিমেন্ট গুলো, এরা কি করছে? ধর গ্রুপ 13 এর ক্ষেত্রে এদের বাইরের কক্ষে 3টে ইলেকট্রন আছে, তাহলে এদের যোজ্যতা বা এদের সমযোজ্যতা হচ্ছে 3, কিন্তু একেবারে নিচে যারা আছে তারা কিন্তু যোজ্যতা কত দেখায়? 3 - 1 দেখায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এক্সাম্পল হিসাবে তুই ভাবতে পারিস বোরন, কিন্তু বোরনের একটা কম্পাউন্ড কি BF3, হুম হ্যাঁ, মানে যোজ্যতা কত? 3 দেখাচ্ছে। এটা তিন। হচ্ছে থ্যালিয়াম, ঠিক আছে, থ্যালিয়ামের একটা কম্পাউন্ড হচ্ছে TlCl, ওটা হচ্ছে থ্যালিয়াম ক্লোরাইড, 1 TlCl যোজ্যতা 1 দেখাচ্ছে। ঠিক আছে, ফর এক্সাম্পল দেখ কার্বনের যোজ্যতা 4, একটা কম্পাউন্ড হচ্ছে CH4 বা CCl4। একদম নিচে কে আছে? লেড, লেডের যোজ্যতা কত দেখাতে চাইছে? 2। তুই লেডের 2 কম্পাউন্ড বেশি দেখেছিস, PbCl2। হ্যাঁ 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 PbCl4 কিন্তু কোনোদিন দেখিসনি, না না। না PbCl2 কোনো দেখেছিস। সিমিলারলি এ যদি যোজ্যতা 5 দেখাতে চায়, নাইট্রোজেন যদি যোজ্যতা 5 দেখাতে চায়, তাহলে বিসমাথ কত দেখাবে? 3, আচ্ছা, -2 করে হবে তাই তো? -2 করে দেখাবে। হুম হুম, ঠিক বুঝতে আছে, পারছি। হুম এই হুম। ঘটনাটাকে বলে ইনার পেয়ার এফেক্ট। রিজন আছে অবশ্যই, আর রিজনটা মানে খুবই এটা ইজি। পিরিয়ড 5 আর 6 শুধু দেখাবে তাই তো, আর কেউ দেখাবে না? একদম নিচের দিকে এলিমেন্ট, গ্রুপের ওপর থেকে যদি নিচে নামতে থাকিস তখন এই প্রপার্টিগুলো আস্তে আস্তে, মানে ইনার পেয়ার এফেক্টের ভ্যালুটা আস্তে আস্তে বাড়ে, বা ইনার পেয়ার এফেক্ট আরো বেশি স্ট্রং হয় যত উপর থেকে নিচে নামবি। আচ্ছা। এখন অ্যাজ এ স্টেটমেন্ট হিসেবে ধর, দুটো স্লাইড পরে অ্যান্সার পেয়ে গেলি, রিজনটা পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট প্রপার্টি হচ্ছে অ্যালোট্রপি। অ্যালোট্রপিকে বলা হয় বহুরূপতা। এবারে গ্রুপ 15 এলিমেন্টের ক্ষেত্রে একটা স্পেশাল ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে অ্যালোট্রপি বা বহুরূপতা। এই এলিমেন্টগুলো অনেকগুলো রূপে প্রেজেন্ট থাকে, যেমন ফসফরাসকে তুই নেচারে সাদা রঙের পাবি, কালো রঙের পাবি, হলুদ রঙের পাবি, লাল লাল। রঙের পাবি, অনেক রঙে পাওয়া যায়। আর্সেনিকো, অ্যান্টিমোনিও, এদেরকে বহু রূপে পাওয়া যায়, অনেক রকম রঙে পাওয়া যায় বা অনেক রূপে রূপে পাওয়া যায়। যেমন কার্বন, কার্বন কিন্তু অ্যালোট্রপি দেখায় বা বহুরূপতা দেখায়, তাকে ডায়মন্ড হিসেবে পাওয়া যায়, গ্রাফাইট হিসেবে পাওয়া যায়, ফুলারিন হিসেবে পাওয়া যায়, অনেকভাবে পাওয়া যায়। ওকে, নেক্সট আরেকটা প্রপার্টি হচ্ছে ক্যাটিনেশন। ক্যাটিনেশন ধর্ম এর আগে পড়েছিস। ক্যাটিনেশন ধর্ম মানে কি? সিঙ্গেল বন্ডের মাধ্যমে পরপর যুক্ত হয়ে থাকা, যেটা কার্বন দেখায়। কার্বনের। কার্বন কি হয়? অনেকগুলো কার্বন সিঙ্গেল সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত হয়, লম্বা চেন তৈরি করে। এই ক্যাটিনেশন প্রপার্টি কিন্তু গ্রুপ 15 এর ক্ষেত্রেও দেখা যায়। ঠিক আছে, এবারে ক্যাটিনেশন প্রপার্টি কখন ভালো হবে? যারা ভালো সিঙ্গেল বন্ড তৈরি করতে পারে তাদের ক্যাটিনেশন প্রপার্টি তত বেশি হয়। ঠিক আছে, যারা ভালো সিঙ্গেল বন্ড তৈরি করতে পারে তাদের ক্যাটিনেশন প্রপার্টি তত বেশি হয়। এবারে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড খুব স্ট্রং, বা ওই গ্রুপের যেসব এলিমেন্ট আছে গ্রুপ 14 এ, তাদের প্রত্যেকের সিঙ্গেল বন্ড অনেক বেশি স্ট্রং গ্রুপ 15 এর থেকে। ওই কারণে কি হয়, বা গ্রুপ 15 এ যে এলিমেন্ট গুলো প্রেজেন্ট আছে তাদের ক্যাটিনেশন প্রপার্টি কার্বনের থেকে কম। এটা অন্তত মেনে রাখতে পারিস বা মেনে নিতে পারিস যে কার্বন কার্বন বন্ড এনার্জি অনেক বেশি নাইট্রোজেন নাইট্রোজেন বা ফসফরাস ফসফরাস বা গ্রুপ 15 এর অন্য এলিমেন্টের তুলনায়। ওই কারণে এদের ক্যাটিনেশন প্রপার্টি কার্বনের থেকে কম, না হলে এদেরও আলাদা একটা কেমিস্ট্রি নাইট্রোজেন থাকে। তো ওই একটা করে বন্ড করে না, ও তো 3টে করে করে হ্যাঁ নাইট্রোজেন। হ্যাঁ হ্যাঁ, কেন করে বলতো? ওই শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন থাকে। তাতে কি হয়েছে? কার্বনের তো শেষ কক্ষপথে 4টে ইলেকট্রন আছে, তাতে কার্বন কার্বন 4টে বন্ড থাকা উচিত। ওইটা কি বেশি স্ট্রং, মানে এন ট্রিপল বন্ড এন, ওটা মানে বেশি স্ট্রং বন্ড এনার্জি বলে? আচ্ছা দেখা যাক। আচ্ছা তাহলে এইটুকু কি বুঝলি যে কার্বনের তুলনায় গ্রুপ 15 এর এলিমেন্টগুলোর ক্যাটিনেশন প্রপার্টিটা উইক। ঠিক আছে, এবারে ক্যাটিনেশন প্রপার্টি কার উপর ডিপেন্ড করে? ওই বন্ড এনার্জির উপর, সিঙ্গেল বন্ড এনার্জির উপর, তাই তো? আর হুম হুম। সিঙ্গেল বন্ড এনার্জি কার হ্যাঁ। উপর ডিপেন্ড করে? সাইজের উপর। ই ই ই মানে হচ্ছে একটা এলিমেন্ট, দুটো এলিমেন্টের মধ্যে সিঙ্গেল বন্ডের বন্ড এনার্জি যত বাড়বে তত কি হবে? তার ক্যাটিনেশন প্রপার্টি বাড়বে। আর সাইজ যত বাড়ে তত কি হয় বলতো? এই বন্ড এনার্জিটা কমে যায়। কেন কমে যায়? কারণ সাইজ বাড়া মানে হচ্ছে বন্ড লেন্থ বেড়ে যাওয়া, আর বন্ড লেন্থ বেড়ে যাওয়া মানে হচ্ছে বন্ড এনার্জি কমে যাওয়া। দাদা, ঠিক আছে, অ্যালোট্রপির অর্ডারটা তো বললেন না, মানে ওটার অর্ডারটা কি হবে? অ্যালোট্রপির অর্ডার কি? আবার অর্ডারটা দেখতে হবে না, এটা অ্যালোট্রপি দেখায়। আচ্ছা, ওটা জেনে রাখলেই হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ক্যাটিনেশনের আবার তুই অর্ডার বার করবি, সেটা বার করতে পারিস। ঠিক আছে, তাহলে কি বললাম যে এই সিঙ্গেল বন্ড এনার্জি যত বেশি হবে তত কি হবে? তার ক্যাটিনেশন প্রপার্টি বাড়বে। আর এই সিঙ্গেল বন্ড এনার্জি কার উপর ডিপেন্ড করে? সাইজের উপর। সাইজ যত ছোট হবে তত বন্ড এনার্জি কি হবে? বাড়বে। যেমন নাইট্রোজেন নাইট্রোজেন সিঙ্গেল বন্ড এনার্জি গ্রেটার দেন ফসফরাস ফসফরাস সিঙ্গেল বন্ড এনার্জি গ্রেটার দেন আর্সেনিক আর্সেনিক সিঙ্গেল বন্ড এনার্জি। ডাউন দ্য গ্রুপ সিঙ্গেল বন্ড এনার্জি কি হবে? কমবে, তাই তো? হ্যাঁ 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 ওকে, তাহলে কার ক্যাটিনেশন প্রপার্টি সবচেয়ে বেশি হওয়া উচিত? নাইট্রোজেনের। হ্যাঁ। কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? নাইট্রোজেন যদি এই সিঙ্গেল বন্ড বানায়, তাহলে নাইট্রোজেন এই সিঙ্গেল বন্ড বানানোর সময় এই নাইট্রোজেনের উপরে 3টে লোন পেয়ার থাকবে।
এই নাইট্রোজেনের ওপরেও 3টে লোন পেয়ার থাকবে। এই লোন পেয়ার দুটো কি পাশাপাশি থাকতে চাইবে? না। না, থাকতে চাইবে না। তাহলে কি হবে? বুঝতে পেরেছি এই এবার লোন এটা। পেয়ার রিপালশনটাকে কমানোর জন্য নাইট্রোজেন ট্রিপল বন্ড বানাবে। বাবা, বুঝতে পেরেছি এটা এবার। তাহলে নাইট্রোজেন কেন ট্রিপল বন্ড বানাতে চাইছে? নাইট্রোজেনের সিঙ্গেল বন্ড ফসফরাসের সিঙ্গেল বন্ডের তুলনায় স্ট্রং, বাট নাইট্রোজেন সিঙ্গেল বন্ড বানালে কি হবে? তার পাশের লোন পেয়ার গুলো নাইট্রোজেনকে অনেক বেশি রিপালশন করবে। কেন বলতো? কারণ নাইট্রোজেনের সাইজ যেহেতু ছোট, নাইট্রোজেন বন্ড লেন্থ ছোট, তো লোন পেয়ার গুলো অনেক কাছাকাছি আছে। তো এর ক্ষেত্রে লোন পেয়ার রিপালশন অনেক স্ট্রং। তার ফলে কি হবে? নাইট্রোজেন এই সিঙ্গেল বন্ড ফর্মে থাকতে চাইবে না, ও ট্রিপল বন্ড বানাবে, তাই না? কিন্তু কি হচ্ছে, যত আমি ওপর থেকে নিচে নামছি তত কি হচ্ছে, ই সিঙ্গেল বন্ড এনার্জিটা কমছে। তাহলে নাইট্রোজেনের নেক্সট কে? ফসফরাস। তাহলে ফসফরাসের সব থেকে বেশি হবে, তাই না? ইয়েস, ফসফরাসের তাহলে ক্যাটিনেশন প্রপার্টি ম্যাক্সিমাম হবে। তার কারণ কি বলতো? ফসফরাসের যেহেতু নাইট্রোজেনের থেকে সাইজটা একটু বেড়ে গেছে, তখন কি হচ্ছে, লোন পেয়ার দুটো একটু দূরে দূরে সরে গেছে, অতটা কাছে নেই, তাই তো? হ্যাঁ, তাহলে রিপালশনটা কম এটা হবে। একটা রিজন যে কেন ফসফরাস ট্রিপল বন্ড বানাতে চাইছে না। আরো একটা রিজন আছে, ফসফরাসের সাইজ যেহেতু বড়, এরা কিন্তু ট্রিপল বন্ড সহজে বানাতে পারে না। নাইট্রোজেনের ক্ষেত্রে ট্রিপল বন্ড বানানোর সময় কোন দুটো অরবিটাল ইউজ হচ্ছে? নাইট্রোজেনের 2p, এই নাইট্রোজেনের 2p, তাই তো? হ্যাঁ। আর ফসফরাসের ক্ষেত্রে 3p আর 3p, 3p ওভারল্যাপ কিন্তু ভালো না। যত বেশি অরবিটাল গুলো ছোট হবে তাদের মধ্যে, বা কম্প্যাক্ট সাইজের হবে, তত তাদের মধ্যে ওভারল্যাপ ভালো হবে। তাহলে দুটো রিজন বললাম কেন ফসফরাসের ক্যাটিনেশন প্রপার্টি বেশি। এক হচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ার রিপালশনের কারণে ও সিঙ্গেল বন্ড বানাতে চায় না, তার বদলে ও এন ট্রিপল বন্ড এন বানায়। আর এই এন ট্রিপল বন্ড এন বানানোর সময় কোন কোন অরবিটালের ওভারল্যাপ হয়? 2p ওভারল্যাপ হয়, ঠিক আছে? ফসফরাসের ক্ষেত্রে কি হচ্ছে? ফসফরাসের ক্ষেত্রে লোন পেয়ার রিপালশনের মান কম, কারণ ফসফরাস বন্ড লেন্থটা বেশি, এটা একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে ফসফরাস মাল্টি বন্ড বা ফসফরাসের মধ্যে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, সেটা উইক বন্ড। কেন উইক বন্ড? তার কারণ হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে যদি আমি পাই বন্ড বানাতে চাই, আমাকে 3p আর 3p ওভারল্যাপ করতে হবে, সেটা 2p ওভারল্যাপের তুলনায় উইক। এই দুটো কারণে ফসফরাস ম্যাক্সিমাম ক্যাটিনেশন প্রপার্টি দেখাচ্ছে। এই কোশ্চেনটা কিন্তু আসে, নাইট্রোজেন কেন ক্যাটিনেশন প্রপার্টি দেখায় না? তার কারণ কি? দুটোই মেনশন করতে হবে। হ্যাঁ, নাইট্রোজেন সিঙ্গেল বন্ড স্টেবল নয়। তার কারণ হচ্ছে নাইট্রোজেন সিঙ্গেল বন্ড ফর্মে থাকলে লোন পেয়ার রিপালশনের মান খুবই বেশি। তার কারণ নাইট্রোজেনের যেহেতু সাইজ ছোট, ওদের বন্ড লেন্থ খুব কম। ঠিক আছে, খাতায় পয়েন্টগুলো নোট ডাউন করে রাখবি। আচ্ছা, তাহলে ফিজিক্যাল প্রপার্টিটা কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। আচ্ছা, কেমিক্যাল প্রপার্টিতে আমি জিনিসটা এক্সপ্লেন করে দেবো। কেমিক্যাল প্রপার্টির মধ্যে ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে জারণ সংখ্যা বা অক্সিডেশন স্টেট, ঠিক আছে? আচ্ছা, গ্রুপ 15 এলিমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট বা সর্বোচ্চ জারণ সংখ্যা হতে পারে +5। তার কারণ কি? দেখ, নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছি 2s2 2p3, 2s এ আছে 2টো ইলেকট্রন, p তে আছে 3টে ইলেকট্রন, টোটাল আছে বাইরের সেলে বা বাইরের কক্ষে 5টা ইলেকট্রন, ঠিক আছে? তাহলে যদি 5টাকেই বার করে দেয় +5, ঠিক আছে? আর এদের বা এই গ্রুপ 15 এলিমেন্টে যারা নিচের দিকে থাকে তারা +3 দেখায়। এর কারণ কি? ইনার্ট পেয়ার এফেক্ট। এইটাই বলছিলাম, ইনার্ট পেয়ার এফেক্ট, যত গ্রুপের নিচের দিকে নামবি তত বাড়বে। এবারে ইনার্ট পেয়ার এফেক্টটা অ্যাকচুয়ালি কি? দেখ, নাইট্রোজেন থেকে ফসফরাসে গেলাম, এরপরে যদি প্রত্যেককে তুই দেখিস, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ওদের ক্ষেত্রে পার্থক্যটা কি? 3টা হয়ে যাবে 4s, 5s, আর বিসমাথের ক্ষেত্রে 6s, ঠিক আছে? আচ্ছা, এবারে বিসমাথ যেহেতু 6th পিরিয়ডে প্রেজেন্ট আছে, এই 6s এর আগে নিশ্চয়ই ওর কাছে একটা 5d ভর্তি আছে বা 4f ভর্তি আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। 5s ভর্তি, 5d ভর্তি আছে, 4f ভর্তি আছে। সেই কারণে 5f বা 4d এর বাইরে যে 6s যেটা প্রেজেন্ট থাকবে এরকম টাইপের, তার উপরে নিউক্লিয়ার চার্জ খুব বেশি থাকবে, বেশি থাকবে তো? আরেকবার বলবে দাদা। বললাম যে যদি আমি বিসমাথের ক্ষেত্রে দেখি, একদম নিচে প্রেজেন্ট আছে বিসমাথ। বিসমাথের ক্ষেত্রে কি হচ্ছে, এই এটা হবে তো 6s অরবিটাল, এটা হবে তো 6p অরবিটাল, 6s টু 6p3 হবে বিসমাথের ক্ষেত্রে। সেই কারণে এই যেটা আমার 6s আর 6p, তার আগে যেটা প্রেজেন্ট আছে 5d10 বা 4f14, এদের আবরণী ক্ষমতা খুবই উইক বা এদের স্ক্রিনিং এফেক্ট খুব উইক। ওই কারণে বাইরে যে অরবিটাল গুলো প্রেজেন্ট আছে 6x আর 6p, তার উপরে ল্যান্থানাইট কন্ট্রাকশন কাজ করবে। বা বলতে পারি 6s অরবিটাল বা 6p অরবিটালের ওপরে আমার নিউক্লিয়ার চার্জ খুব বেশি হবে, 6s এর ওপরে সবচেয়ে বেশি হবে, তারপরে হবে 6p, তাই তো? কারণ 6s টা বেশি ক্লোজ আমার নিউক্লিয়াসে, তাহলে এর উপরে সবচেয়ে বেশি নিউক্লিয়ার চার্জ কাজ করবে 6s এর উপরে। তাহলে যার উপরে সবচেয়ে বেশি নিউক্লিয়ার চার্জ কাজ করছে সে কি আর বন্ডিং এ পার্টিসিপেট করতে পারে? না, পারবে না। তাহলে ওর ভ্যালেন্স, তার মানে অ্যাকচুয়ালি তোর ভ্যালেন্স ইলেকট্রন হিসাবে 5 জন নেই, বিসমাথের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন 3 জন। এরা দুজন বা এদের দুজনের উপরে ইলেকট্রন এত, মানে এই দুটো ইলেকট্রনের উপর নিউক্লিয়ার চার্জ এতটাই বেশি, ওরা বন্ডিং এ পার্টিসিপেটই করতে পারছে না।
তাহলে ওভারঅল এরা অক্সিডেশন স্টেট কত দেখাতে পারে? ম্যাক্সিমাম +5। কিন্তু যারা নিচের দিকে প্রেজেন্ট আছে তাদের ক্ষেত্রে এফ কন্ট্রাকশন বল, ডি কন্ট্রাকশন বল, এই সব কারণে যেটা আমার এনএস অরবিটাল আছে সেই এনএস অরবিটালটা বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে না। আর যেহেতু ও বন্ড তৈরিতে অংশগ্রহণ করতে পারে না, সেই কারণে এই পেয়ারটা বা এনএস পেয়ারটা আমার ইনার্ট থাকে। এই জন্য এই এফেক্টটাকে বলে ইনার্ট পেয়ার এফেক্ট। আচ্ছা, যেহেতু বন্ডিং এ পার্টিসিপেট করছে না সেই জন্য। সেই জন্য ইনার্ট, সেই জন্য এটাকে বলে বুঝতে ইনার্ট পেরেছি। পেয়ার এফেক্ট। ঠিক আছে? ওই নোবেল গ্যাসটা ঠিকই বলেছে, ওই নোবেল গ্যাসটার মতো নিচে। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, এবারে দেখি ম্যাক্সিমাম কোভ্যালেন্সি, মানে কতগুলো ম্যাক্সিমাম বন্ড তৈরি করতে পারে, কতগুলো সমযোজী বন্ধন তৈরি করতে পারবে। ঠিক আছে, নাইট্রোজেন ম্যাক্সিমাম কতগুলো বন্ড তৈরি করতে পারে? 4টে। কিভাবে 4টে করে দেখি। আচ্ছা, নাইট্রোজেনের যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন লিখি সেটা হচ্ছে 2s2 2p3, একেবারে বাইরের কক্ষের কনফিগারেশন। এখানে আমার 3টে ইলেকট্রন আছে হাফ ফিল, তাই তো? বা 3টে আমার সিঙ্গেল ইলেকট্রন আছে, তাই তো? বা অযুগ্ম ইলেকট্রন আছে। আর এই অযুগ্ম ইলেকট্রনগুলোই কিন্তু আমার সমযোজী বন্ধন তৈরি করতে পারে। সমযোজী বন্ধন একেবারে ছোটবেলায় পড়েছিস, দুটো পাশাপাশি দুটো অ্যাটমের মধ্যে দুটো ইলেকট্রন আছে যারা ওভারল্যাপ করে একটা বন্ড তৈরি করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো? তার মানে সিঙ্গেল ইলেকট্রন লাগে বা অযুগ্ম ইলেকট্রন লাগে হুম। সমযোজী বন্ধন তৈরি করতে। 3টে অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে কটা সমযোজী বন্ধন তৈরি হবে? 3টে। 3টে। তাহলে নাইট্রোজেন 3টে সমযোজী বন্ধন তৈরি করে। আর এইখানে এটা হচ্ছে লোন পেয়ার। মনে কর অ্যামোনিয়া স্ট্রাকচার, নাইট্রোজেন 3টে সমযোজী বন্ধন তৈরি করছে 3টে হাইড্রোজেনের সাথে, মাথায় এই লোন পেয়ারটা পড়ে আছে। মনে আছে অ্যামোনিয়া স্ট্রাকচার? হ্যাঁ হ্যাঁ মনে আছে। হ্যাঁ, নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার থাকে না, যখন তুই 3টে বন্ড করিস, অর্গানিকেও করেছিস, হ্যাঁ 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 থাকে নাইট্রোজেন তো। 3টে বন্ড করছে মানে মাথায় একটা লোন পেয়ার আছে। এবারে কি হয়, এই লোন পেয়ারটা নাইট্রোজেন কখনো কখনো ব্যবহার করে। কি কারণে ব্যবহার করে বলতো? যখন নাইট্রোজেন লুইস বেস হিসেবে বিহেভ করে, এই লোন পেয়ারটা তখন সে আরেকজনকে ডোনেট করে। মনে আছে? এই নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ারটা আছে এটাকেই কিন্তু ডোনেট করে লুইস বেস হিসেবে যখন বিহেভ করে, তাই তো? হ্যাঁ আর হ্যাঁ ডোনেট করে মানে কি? ডোনেট করে মানে দুটো ইলেকট্রনই ওকে দিয়ে দেয়। আর দিয়ে দিয়ে কি বন্ড তৈরি করে? কোঅর্ডিনেট বন্ড তৈরি করে বা অসমযোজী বন্ধন তৈরি করে। মনে পড়ছে? অর্গানিকে প্রচুর ইউজ করেছে সেই কনসেপ্টটা। হ্যাঁ নাইট্রোবেনজিনে প্রচুর ইউজ হয়েছে এটা। নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ারটা আছে, লোন পেয়ারটা কি করছে? লুইস বেস হিসেবে বিহেভ করছে, অ্যাসিডকে দেখছে, লোন পেয়ার দিয়ে দিচ্ছে। এটাকে বলে কোঅর্ডিনেট বন্ড। তার মানে নাইট্রোজেন 3টে করতে পারে সমযোজী বন্ধন, নাইট্রোজেন ম্যাক্সিমাম 3টে বন্ড করে, সব জায়গায় দেখেছিস। আর যদি কেউ নাইট্রোজেনকে জোর করে তখন জোর করার জন্য একটা এক্সট্রা বন্ড বানিয়ে দেয়। তাহলে টোটাল কটা বানাতে পারে? 4টে। কিন্তু যদি আমি ফসফরাসের ক্ষেত্রে দেখি, আচ্ছা নাইট্রোজেন যেহেতু টোটাল 4টে বন্ড করতে পারে, তাহলে এখান থেকে একটা স্বভাবতই কোশ্চেন আসতে পারে যে NX5 কেন এক্সিস্ট করবে না, NH5 এক্সিস্ট করে না কেন, বা NCl5 এক্সিস্ট কেন করে না? তার কারণ হচ্ছে নাইট্রোজেন ম্যাক্সিমাম 4টে বন্ড তৈরি করতে পারে। কিন্তু যদি তুই Cl দিস, Cl এর কাছে তো ঠিক আছে, যদি তুই Cl দিস, Cl এর সাথেও 4টে বন্ড তৈরি করবে না, ওটা নর্মালি Cl এর সাথেই 3টে সমযোজী বন্ধন ব্যবহার করবে। ওই জন্য তোর NCl3 এক্সিস্ট করে কিন্তু NCl5 এক্সিস্ট করে না। এটা একটা কোশ্চেন আসে, ঠিক আছে, পি ব্লক থেকে, যে NCl3 এক্সিস্ট করে কিন্তু NCl5 এক্সিস্ট করে না কেন? বা এরকমও কোশ্চেন আসতে পারে NH3 এক্সিস্ট করে কিন্তু NH5 কেন এক্সিস্ট করে না? তার কারণ কি? তার কারণ হচ্ছে নাইট্রোজেন, তুই যদি পিকচারটা দেখিস তোর অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, এই 3টে অরবিটালে অযুগ্ম ইলেকট্রন আছে, আর এই অযুগ্ম ইলেকট্রনগুলোকেও পার্টিসিপেট করিয়ে 3টে বন্ড তৈরি করতে পারে 3টে হাইড্রোজেনের সাথে। ওই জন্য NH3 তৈরি হয়। কিন্তু যেহেতু ওর কাছে 5টা অযুগ্ম ইলেকট্রন নেই, ওই কারণে ও 5টা বন্ড তৈরি করতে পারে না, তাই NH5 এক্সিস্ট করে না। এই কোশ্চেনটা কিন্তু আসে। দাদা একটা পি দিয়ে কোশ্চেন দিয়েছিল, PCl5 আর PCl3 দিয়ে একটা কোশ্চেন দিয়েছিল এরকম। হ্যাঁ, মানে অ্যান্সার সবকটারই সেম, মানে এই টাইপের যতগুলো কোশ্চেন আসবে না তাদের অ্যান্সার কিন্তু সেম। আমি একটার ক্ষেত্রে এক্সপ্লেন করে দিচ্ছি, পরের গুলোর ক্ষেত্রে তুই অ্যান্সার নিজে দিতে পারবি। এই বি ব্লক কেমিস্ট্রি থেকে এই টাইপের যতগুলো কোশ্চেন আসবে, যেটা এক্সিস্ট করে এটা করে না কেন, অ্যান্সার সেম। আচ্ছা, নাইট্রোজেন বাদে যদি তুই অন্য এলিমেন্টের দিকে তাকাস, তারা 5টা অথবা 6টা বন্ড তৈরি করতে পারে। ঠিক আছে, কিভাবে তৈরি করে? কারণ তাদের কাছে একটা ডি অরবিটাল আছে। নাইট্রোজেন সেকেন্ড পিরিয়ডে আছে, আর সেকেন্ড পিরিয়ডে কোনো ডি নেই, 2D নেই। কিন্তু যারা থার্ড পিরিয়ডে প্রেজেন্ট আছে তাদের ক্ষেত্রে একটা ডি আছে। আলাদা ব্যাপার, ডি অরবিটালে কোনো ইলেকট্রন নেই, ফাঁকা ডি অরবিটাল, কিন্তু তাদের কাছে তো একটা ডি আছে। তাও আবার সেম, মানে কি বলবো, একই কক্ষে ডি অরবিটালটা আছে, 3D প্রেজেন্ট আছে। আর নাইট্রোজেনের কাছেও ডি আছে, কিন্তু নাইট্রোজেন 2p থেকে কি আর 3D তে ইলেকট্রন পাঠাতে পারবে? তো শুধু অনেক উপরে, পসিবল না। আচ্ছা, যেহেতু ফসফরাসের কাছে একটা 3D অরবিটাল আছে, তাহলে ফসফরাস চাইলে 3টে ইলেকট্রনকে পার্টিসিপেট করিয়ে 3টে বন্ড তৈরি করতে পারে, যেমন PCl3। PCl3 এর ক্ষেত্রে এই 3টে অরবিটাল 3টে Cl এর ইলেকট্রনের সাথে ওভারল্যাপ করে PCl3 তৈরি করে, আর তখন ফসফরাসের মাথায় এই লোন পেয়ারটা থেকে যায়।
কিন্তু ফসফরাসের যদি মনে হয় আমি 5টা বন্ড তৈরি করব, ফসফরাস চাইলে এই ইলেকট্রনটাকে ডি অরবিটালে পাঠিয়ে দিতে পারে, আর যখনই পাঠাবে এই দুটো ইলেকট্রনের মধ্যে একটাকে, তখন তোর 5টা অযুগ্ম ইলেকট্রন হয়ে যাবে, তখন ফসফরাস 5টা বন্ড করতে পারে। সেই কারণে PCl5 এক্সিস্ট করে, কিন্তু NCl5 এক্সিস্ট করে না। এটা আরেকটা কোশ্চেন বললাম। তাহলে ভাবি ছোট ছোট জায়গাতে কতগুলো কোশ্চেন হতে পারে, কিন্তু কোশ্চেনের অ্যান্সার গুলো সেমই। তাহলে এই ধরনের কোশ্চেন দিলে প্রবলেম হবে এক্সামে? না দাদা পারবো। তাহলে এগুলো তো নিজের ভাষায় পুরো লিখে দিতে পারবে, কিছুই নেই অ্যান্সারে, নিজে বানিয়ে লিখে দিতে পারবে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। PCl5 এক্সিস্ট করে কিন্তু NCl5 এক্সিস্ট করে না। ঠিক আছে, ওকে। এবারে আরেকটা জিনিস, এটা তো 5টা বন্ড তৈরি করতে পারে, 6টা বন্ড কিভাবে তৈরি করবে? নাইট্রোজেন যেভাবে 3টে তৈরি করতে পারে, একটা বাড়িয়ে নিল কোঅর্ডিনেটের মাধ্যমে, এরাও সেরকম 5টা বন্ড এমনি তৈরি করে আর একটা কোঅর্ডিনেট করতে পারে। এদের কাছে তো ফাঁকা ডি অরবিটাল আছে, কোনো একটা এলিমেন্ট এলো যার কাছে বেশি ইলেকট্রন আছে, সে ওই বেশি ইলেকট্রনটাকে এই 3D ফাঁকা অরবিটালে দিয়ে দিল, তাহলে 6টা বন্ড হয়ে গেল। ঠিক আছে, যেমন PCl5 5টা বন্ড অলরেডি তৈরি করে রেখেছে, একটা P 5টা Cl এর সাথে, বাইরে থেকে আরেকজন এলো Cl-, যার কাছে বেশি ইলেকট্রন আছে, ওই Cl-, ওই এক্সট্রা ইলেকট্রনটাকে ফাঁকা D তে দিয়ে দিল, তখন তো তৈরি হয়ে গেল PCl6-। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু ফসফরাসের কাছে এই ফাঁকা অরবিটাল গুলো আছে না, ওই জন্য ফসফরাস কিন্তু লুইস অ্যাসিড হিসেবে বিহেভ করতে পারে। এইটা মানে তুই ভাব, একটা ডি অরবিটাল থাকার কারণে কত এফেক্ট পড়ছে একটা এলিমেন্টের উপর। নাইট্রোজেনের ক্ষেত্রে কোনো ডি ছিল না, নাইট্রোজেনের ক্ষেত্রে উল্টে মাথায় লোন পেয়ার ছিল, নাইট্রোজেন ছিল বেস। ফসফরাস কি হচ্ছে, ফসফরাসের ক্ষেত্রে ফাঁকা অরবিটাল আছে যেখানে বাইরে থেকে কেউ ইলেকট্রন দিতে পারে, তাহলে ফসফরাস হচ্ছে অ্যাসিড। একটা ডি অরবিটাল থাকার কারণে পুরো প্রপার্টি চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, এগুলো নিয়ে পরে ডিসকাস করবো। এখন যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে নাইট্রোজেনের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 4 হতে পারে, জোর করে করলে 4 হতে পারে, নর্মালি 3, আর বাকি এলিমেন্ট গুলো নর্মালি 5, জোর করে করলে 6 হতে পারে। ঠিক আছে, ওকে, এটা ক্লিয়ার? দাদা